আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আজকে আমরা তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 তোমরা অনেকেই ভয় পাও, তবে এখান থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে। তো আজকে আমাদের পার্ট 1 আলোচনা করব। পার্ট 1 এর মধ্যে তোমাদের যেগুলো শেখাবো, বেসিক ফরম্যাটিংটা শেখায় দিব। সেখান থেকে কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে, সাবসুপ থেকে কিভাবে কোশ্চেন আসে, ইমেজ থেকে কিভাবে কোশ্চেন আসে, তারপরে হচ্ছে পিকচার অ্যাড করে কিভাবে, সেই বিষয়গুলো। প্লাস হচ্ছে তোমাদের লিস্ট লিস্ট থেকে কিন্তু লাস্ট ইয়ারে 2023 সালের অনেকগুলো বোর্ডে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসছে। তো এর জন্য তোমরা যে কাজ করবা সেটা হচ্ছে তোমাদের আজকের লেকচারটাও সম্পূর্ণরূপে দেখলে ইনশাল্লাহ তোমাদের এইচটিএমএল এর মধ্যে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা একটু কমেন্টসে জানাও। আমি একটু সাউন্ড চেক করে নিচ্ছি যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, দেখে আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, আমরা শুরু করছি। আজকের অধ্যায়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল আলোচনা করার আগে বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে। খেয়াল করে দেখো, এইচটিএমএল থেকে মূলত আমরা কি কি জানবো, খেয়াল করো। তো প্রথমে আমরা এইচটিএমএল এর পূর্ণরূপ যদি জানি যে এইচটিএমএল মূলত আসলে কি, আগে সেটা বোঝার আগে তোমাকে এইচটিএমএল এর পূর্ণরূপটা জানতে হবে, যেটা তোমাদের অবজেক্টিভের জন্য আসে। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে, মনে রাখবা, হাইপার টেক্সট, এম এ হয় হচ্ছে মার্কআপ, এল এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে কি বলো, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মূলত এই এইচটিএমএল দিয়ে আমরা কি করি জানো? এই যে তুমি যখন গুগল ক্রোমে ঢোকো, তারপর হচ্ছে ফেসবুকে যাও, ইউটিউবে ঘুরে আসো এবং বিভিন্ন যে ওয়েবসাইটে ঘুরে আসো, মূলত এইচটিএমএল দিয়ে এই ওয়েবসাইট গুলোই ক্রিয়েট করা হয়। এই তোমরা তোমাদের সামনে যে পেজ গুলো দেখো, ওয়েব পেজ দেখো, সেই ওয়েব পেজ গুলোই কিন্তু ক্রিয়েট করা হয় মূলত এইচটিএমএল দিয়ে। তো ওয়েব পেজ কি তোমরা জানো? ওয়েব পেজে যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি যে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে আমরা ওয়েব পেজ বলতে পারি। তার মানে তুমি কি করো, ইন্টারনেটে ঢোকার পর ব্রাউজ করো। ব্রাউজ মানে কি জানো তোমরা? যে এক পেজ থেকে আরেক পেজে যে তুমি সকাল থেকে ঘুরে বেড়াও, অথবা মনে করো তুমি যখন মোবাইলটা হাতে নাও, এক পেজ থেকে আরেক পেজে যে তুমি স্ক্রল করে বেড়াও, সেটাকেই আমরা কি বলবো বলো, ওয়েব পেজ। দেখো, খেয়াল করে দেখো, মানে সেটাকে আমরা ব্রাউজ বলবো। এখানে তোমার কয়টা জিনিস বুঝতে হবে? প্রথমে বুঝতে হবে ব্রাউজ কি, আর একটা বুঝতে হবে ব্রাউজার কি, আর ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে মূলত তুমি মনে করো গুগল ক্রোমে ঢুকলা, ঢুকে তোমার সামনে যতটুকু তুমি তোমার স্ক্রিনে দেখো সেটাই হচ্ছে একটা পেজ। তার মানে তুমি মনে করো ফেসবুকে ঢুকলা, ফেসবুকের যে হোম পেজ বা নিউজ ফিডটা আসলো তোমার সামনে, সেই নিউজ ফিডটাই হচ্ছে তোমার কি একটা পেজ। তারপর তুমি কিভাবে যাও, স্ক্রল করে করে যাও। সাধারণত আগের যুগে আমরা যখন ফেসবুক চালাতাম, তখনকার সময় তো আর এরকম অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তখন আমরা যখন ফেসবুক চালাতাম, তখন যে ঘটনাটা ঘটতো, এরকম ওপেন আমিনি দিয়ে চালাতাম, তো নিচে লেখা লেখা থাকতো, এরকম নিচে লেখা থাকতো সি মোর। এই সি মোরে ক্লিক করলে পরের পেজে যাইতো। তো এখন যেটা আমরা স্ক্রল করে যাই, সাধারণত তুমি তোমার সামনে যতটুকু দেখতে পারো সেটা হচ্ছে একটা পেজ, এবং তোমার সামনে কি একটা একটা করে পেজই কিন্তু ওপেন হয় ধারাবাহিকভাবে। থিওরি ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে মেন আমাদের কাজে হচ্ছে কোডিং নিয়ে আলোচনা করা। তো এইচটিএমএল মূলত হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে তোমাকে আগে বুঝতে হবে হাইপারটেক্সট কথাটার মানেটা কি, তারপর আমাদের বুঝতে হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটার মানেটা কি। হাইপারটেক্সট মানেটা হচ্ছে, দেখো, এইচটিএমএল দিয়ে মূলত আমরা কি করি, ওয়েব পেজ তৈরি করি। এখন একটা ওয়েব পেজের মধ্যে কি কি কন্টেন্ট তুমি দেখো, এইচটিএমএল এর মধ্যে তুমি সাধারণত ইমেজ অ্যাড করা দেখো, ছবি দেখো, ছবির মধ্যে ক্লিক করলে অন্য একটা জায়গায় নিয়ে যায়। বিভিন্ন কালারিং লেখা দেখো, কালারফুল লেখার মধ্যে তুমি আবার অনেক সময় দেখা যায় যেগুলো লিংকের লেখা, সেখানে তুমি ক্লিক করলে অন্য একটা জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছে। তো এই যে যে আমরা আমাদের ভাষায় যেটাকে লিঙ্ক বলি, এইচটিএমএল এর ভাষায় সেটাকে আমরা বলি হাইপার লিঙ্ক। মূলত সেই হাইপার লিঙ্ক থেকে হাইপার কথাটা নেওয়া হয়েছে।
আবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আমরা যে এই যে ওয়েব পেজ গুলো দেখি, এই ওয়েব পেজ গুলো মূলত কি ভিত্তিক? ওয়েব পেজ গুলো মূলত মনে রাখবা, ওয়েব পেজ গুলো বেশিরভাগ হচ্ছে টেক্সট ভিত্তিক। তার মানে তুমি বিভিন্ন ওয়েবসাইট যখন ঘাটবা দেখবা সেখানে বেশি বেশি লেখালেখি। শুধুমাত্র আমরা ইউটিউবের যেটা দেখি, ইউটিউব হচ্ছে ভিডিও কন্টেন্ট ভিত্তিক বা এরকম টাইপের, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে তুমি কি দেখো, বেশিরভাগ লেখালেখি দেখো। এর জন্য সেখান থেকে মূলত আমরা টেক্সট কথাটা নিয়েছি, যে কারণে দুইটা মিলে এটাকে বলা হয় হাইপার টেক্সট। তো এখান থেকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটার মানেটাও তোমাকে বুঝতে হবে। এটা দিয়ে তোমার 2 নম্বরে একটা কোশ্চেন আসবে, 2 নম্বরে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটার মধ্যে প্রথমটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখান থেকে কোশ্চেনটা কিরকম করবে, তোমাকে জিজ্ঞেস করবে এইচটিএমএল কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা। আমি আবারও বলছি কোশ্চেনটা, এইচটিএমএল কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা। আমরা বলবো এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় কি বলো, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় আমি বলে দিচ্ছি। দেখো, আমরা যখন একটা ওয়েব পেজে ঢুকি, ঢোকার পর দেখি বিভিন্ন কালারিং লেখা, কোন কোন লেখা দেখি ছোট, কোন কোন লেখা দেখি বড়, কোন কোন লেখা দেখি দৌড়াদৌড়ি করে, কোন কোন লেখা দেখি নাচানাচি করে। এই যে কোন লেখা বা কোন টেক্সট বা কোন কন্টেন্ট কোন ধরনের আচরণ করবে, সেটা নির্ধারণ করে দিবে কারা? তুমি নির্ধারণ করে দিবা। তুমি কোড তৈরি করবা, তুমি নির্ধারণ করে দিবা। আমরা কোড তৈরি করবা, আমরা নির্ধারণ করে দিব। যে কারণে আমরা মার্ক করে দিব বিধায় এটাকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলবো। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। 2 নম্বরে কোশ্চেন আসবে তোমার, HTML কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা কি বলবো, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলাই হয় হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছি? এরপরে আমরা যদি দেখি যে HTML দিয়ে মূলত তো আমরা ওয়েব পেজ তৈরি করি, এই ওয়েব পেজ গুলো বানায় কিভাবে সাধারণত? এই যে আমি বললাম না, কোন টেক্সট বা কোন অডিও, কোন ভিডিও কোন ধরনের আচরণ করবে, কোন কন্টেন্টটা কোন ধরনের আচরণ করবে, সেটা আমরা নির্ধারণ করে দিই। আর এই নির্ধারণ করার প্রক্রিয়াটা হচ্ছে আমরা এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিই। এরকম ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট বলবা, আর তারপর এরকম যদি একটা ফন্ট স্ল্যাশ থাকে সেটাকে আমরা ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলতে পারি। তো তুমি এটাকে দেখো গ্রেটার দ্যান লেস দ্যান এর সমন্বয় বলতে পারো। তো আমরা বলেছিলাম এটাকে আমরা বলবো হচ্ছে ওপেনিং ট্যাগ। কি ট্যাগ বলো তো? ওপেনিং ট্যাগ। এবং এইটাকে আমরা বলছিলাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, তুমি দেখো, তোমাকে যদি বলা হয় ট্যাগ, ট্যাগ মূলত কি, এখন আমরা যদি ট্যাগ সম্পর্কে জানি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, তো মূলত আমরা এই যে ট্যাগের মধ্যে নির্দেশনাটা দিই। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে তুমি HTML ভাষায় যে নির্দেশনাটা দিচ্ছ। যেমন তুমি কোন একটা লেখা বোল্ড করবা, সেটা তুমি বলে দিচ্ছ। কোন একটা লেখা ইতালিক করবা, সেটা তুমি বলে দিচ্ছ। তো এটার মাঝখানে যেটা বলে দিই সেটাকে আমরা কি বলি জানো? সেটাকে আমরা বলি কিওয়ার্ড। মনে রাখবে, এটাকে আমরা কি বলি বলো তো? কিওয়ার্ড। তাহলে তুমি মনে রাখবা ওপেনিং ট্যাগ কেমন হয় বলো? ওপেনিং ট্যাগ হয় ঠিক এরকম। দেখো, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট মনে রাখবা। আর যদি একটা ফন্ট স্ল্যাশ লাঠির মতো একটা সাইন দেখো, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? তাহলে এই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে মূলত তুমি কি করো, নির্ধারণ করে দাও যে কোন ধরনের আচরণ করবে, সেটা টেক্সট নাকি কোনটা কোন ধরনের আচরণ করবে সেটা তুমি নির্ধারণ করে দিবা। তো এটার মধ্যে অনেক ধরনের ট্যাগ আছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ট্যাগ কত প্রকার, তুমি মনে রাখবা ট্যাগ হচ্ছে 2 প্রকার। এক নাম্বার হচ্ছে কন্টেইনার ট্যাগ। কি বলেছি বলতো? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মনে রাখবা যার মধ্যে ওপেনিং ট্যাগও আছে এবং ক্লোজিং ট্যাগও আছে। দুইটা থাকলেই সেটাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। এরপরে আমরা জানবো হচ্ছে এমটি ট্যাগ। তুমি মনে রাখবা এমটি ট্যাগ, এটা দিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এমটি ট্যাগ মানে যার মধ্যে ওপেনিং ট্যাগও আছে এবং ক্লোজিং ট্যাগও আছে। মানে দুঃখিত, একটু বলে দিচ্ছি, দাঁড়াও, এটা একটু ঝামেলা হইছে। তুমি মনে রাখবা ক্লোজিং ট্যাগ, এমটি ট্যাগ মানে হচ্ছে যার মধ্যে শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু এই ক্লোজিং ট্যাগটা থাকবে না। তাহলে কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে যার মধ্যে ওপেনিং ক্লোজিং দুটোই আছে, সেটাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ মানে হচ্ছে যার মধ্যে শুধু ওপেনিং থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে না, সেটাকে আমরা কি বলবো বলো? এমটি ট্যাগ। তো এখান থেকে তোমার অনেকগুলো অবজেক্টিভ আসে। এমটি ট্যাগ বলতে আমরা আমরা কিছুক্ষণ পর দেখবো এই যে বিআর ট্যাগ, বিআর মানে লাইন ব্রেক বোঝায়, এটা শুধুমাত্র ওপেনিং থাকে, কখনো ক্লোজিং দেখো না বা ক্লোজিং থাকে না। তারপরে এইচআর ট্যাগ, এটাকে বলে হরিজন্টাল ট্যাগ। তারপরে আমরা ইমেজ ট্যাগ দেখি। এই জিনিসগুলো কিন্তু সব কি বলো? এই জিনিসগুলো সব হচ্ছে কি এমটি ট্যাগ। তো সাধারণত এই তিনটা দিয়ে বেশি কোশ্চেন তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় আসে। তোমাকে জিজ্ঞেস করবে নিম্নের কোনটি এমটি ট্যাগ, সেখানে ইমেজ থাকতে পারে, বিআর থাকতে পারে, এই দুটোই বেশি থাকে আর কি। তো এমটি ট্যাগও তোমরা বুঝতে পেরেছো। এবার আসো তোমাদেরকে যদি আমি একটু বেসিকটা বোঝাই যে কোন কোন ধরনের ট্যাগ কিভাবে কাজ করে, সেই বিষয়টা বোঝানোর পরে হচ্ছে আমি তোমাদের বেসিক ফরম্যাটিংটা শেখাবো। তারপর হচ্ছে আমরা আজকের কোডিং এ চলে যাব। তো ট্যাগ সম্পর্কে আমরা ধারণা পেলাম। ট্যাগ মূলত আমরা লিখি কিভাবে? এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। যেমন কোন একটা লেখা বোল্ড করবা, তাহলে তুমি বি ট্যাগের মধ্যে দাও সেটা, তাহলে বি ট্যাগের মধ্যে দিলে সেই লেখাটা বোল্ড করে আসবে। এখানে যে মাঝখানে যেটা লিখবে সেটাই আসবে। আই ট্যাগের মধ্যে দিলে সেটা ইতালিক করে আসবে। হ্যাঁ,
আমি যদিও এখন তোমাদেরকে একটু স্লাইড থেকে দেখাই ফেলছি, তারপরে তোমাদের আরো যেগুলো যেগুলো লাগবে সেই বিষয়গুলো। তো আমরা আজকে দেখবো বিভিন্ন প্রকার ট্যাগ এবং কিভাবে এই ট্যাগ গুলো ফরম্যাটিং করে সেই বিষয়গুলো দেখবো। দেখো এখানে আমি কয়টা ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এখানে দেখো H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ গুলো নিয়ে আলোচনা করেছি। তুমি মনে রাখবা H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগ গুলোকে আমরা বলবো হচ্ছে হেডিং ট্যাগ। কি ট্যাগ বলো তো? হেডিং ট্যাগ। আবার বলো, এটা অবজেক্টিভের জন্য প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। হেডিং ট্যাগ কয়টা? আমরা বলবো হেডিং ট্যাগ হচ্ছে 6টা। H1 থেকে কি বলো H6 পর্যন্ত। তুমি মনে রাখবা H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগ গুলোর মধ্যে H1 দিয়ে কি বোঝায় জানো? H1 দিয়ে সবচেয়ে বড় লেখাকে বোঝায়। H1 দিয়ে সবচেয়ে বড় লেখাকে, বড় মানের লেখাকে বোঝাবে। সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে কি বলো? সবচেয়ে ছোট হচ্ছে কি বলো? H6। তার মানে তুমি মনে রাখবা H1 হচ্ছে সবচেয়ে বড়, H2 হচ্ছে তার থেকে একটু ছোট। লেখার সাইজ গুলো আস্তে আস্তে ছোট হতে হতে কোন পর্যন্ত আসবে বলো? 6 পর্যন্ত আসবে। তাহলে H1 এ কি বললাম বলো তো? H1 এ বললাম সবচেয়ে বড় লেখা আসবে, H6 হচ্ছে সবচেয়ে ছোট লেখা আসবে। সাধারণত এই দুইটাই তোমাদের পরীক্ষায় অবজেক্টিভের জন্য আসবে। তোমাকে জিজ্ঞেস করবে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা। তাহলে আমরা কি বলবো? H1 এর কথা বলবো। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা। তাহলে আমরা কি বলবো বলো? H6 এর কথা বলবো। আর মাঝখানে যেগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে ছোট হতে হতে আসে। তাহলে তোমাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে H1 থেকে H6 এর এই ট্যাগ গুলোকে কি বলা হয়? আমরা বলবো হেডিং ট্যাগ। ঠিক আছে? তো আশা করি আমরা হেডিং ট্যাগ সম্পর্কে বুঝতে পারছি। আচ্ছা, তো হেডিং ট্যাগ দিয়ে যদি আমরা কোড করি, কোডের আগে আমরা আগে বেসিক ট্যাগ গুলো সম্পর্কে একটু জেনে নেই, তারপরে হচ্ছে আমরা কোডে যাব, সমস্যা নাই। দেখো এখানে আমি অনেকগুলো ট্যাগ সম্পর্কে আলোচনা করছি, যদিও আরো অনেক ট্যাগ আছে, আমরা ধীরে ধীরে সেগুলো দেখব। দেখো প্রথমে আমরা কি বলছি বলো তো? স্মল ট্যাগ। তো স্মল ট্যাগ মানে হচ্ছে কি বলো? স্মল ট্যাগ মানে লেখা ছোট, এর মাঝখানে তুমি যেটা লিখবা সেটা তোমার কি অটোমেটিকলি লেখা কিন্তু ছোট আকারে আসবে, তাই না? আচ্ছা, মনে করো এটার মাঝখানে তুমি যেটা লিখবে সেটা কি ছোট করে আসবে। বিগ মানে কি? এই যে বিগ ট্যাগ, বিগ ট্যাগ মানে মনে রাখবা এর মাঝখানে যেটা লিখবে সেই লেখাটা একটু বড় করে আসবে। বি ট্যাগ মানে কি বলো? লেখাটাকে বোল্ড করে আনবে। হ্যাঁ, তারপরেও যদি আমি বলি আই ট্যাগ, আই ট্যাগ মানে কি? দেখো আই ট্যাগ মানে ইতালিক করে আসবে। বি ট্যাগ মানে লেখা বোল্ড করে আসবে। স্ট্রং মানে কি? লেখাটাকে একটু ওই যে আমরা বোল্ড যেটাকে বলি না, ঠিক বোল্ডটা বোল্ডের মতোই কিন্তু আসবে, স্ট্রং যেটাকে আমরা বলি। এমফাসাইজ, এমফাসাইজটাকে আমরা কি বলবো? এটা যদিও আসে না, এটা যদিও আসে না, তারপর আমরা জেনে রাখলাম। ইউ ট্যাগ মানে কি বলো? আন্ডারলাইন। ডেল মানে কি বলো তো? ডিলেট। স্ট্রাইক মানে কি? এটা স্ট্রাইকটা ডেলটা কিন্তু একই টাইপের, হ্যাঁ সেম। আমি বলে দিচ্ছি সাবসুপ, এগুলো এগুলো বোঝার আগে তোমাকে আগে বেসিক জিনিসটা বলি। যেমন তোমাকে যদি আমি বি ট্যাগ এর কথা বলি, বি ট্যাগ মানে কি বলো? বি ট্যাগ মানে হচ্ছে লেখা বোল্ড করা। বলো বি ট্যাগ মানে কি বলো? বি ট্যাগ মানে হচ্ছে লেখা বোল্ড করা। তাহলে বলো তো আই ট্যাগ মানে কি? আই ট্যাগ মানে হচ্ছে লেখা ইতালিক করা। বিগ মানে কি? বড় করা। স্মল মানে কি বলো? ছোট করা। তার মানে হচ্ছে তুমি মনে রাখবে H1 থেকে H6 এই ট্যাগ গুলোকে আমরা কি বলছিলাম বলো তো? হেডিং ট্যাগ। তারপরে এখান থেকে যেগুলো যেগুলো তোমাদের কাজে লাগে, যেমন স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগ মানে কি বলো? STRIKE। স্ট্রাইক ট্যাগ দিয়ে মূলত তুমি কি করো জানো? STRIKE। স্ট্রাইক ট্যাগ দিয়ে মূলত এই যে আমরা অনেক সময় এরকম লেখা লিখে কেটে দেই না, তো এই ধরনের লেখার আউটপুট আনার জন্য আমরা মূলত স্ট্রাইক ট্যাগ ব্যবহার করি। তো এটা দিয়ে তোমাদের সাধারণত 2023 সালের ব্যাচের এনডিসির কোনো একটা কুইজে এরকম টাইপের কোশ্চেন একটা ছিল অবজেক্টিভের মধ্যে, যে এস ট্যাগ এর মানেটা কি? এস ট্যাগ এর মানেটা কি? মনে রাখবা এই যে এস ট্যাগ এর মানেও হচ্ছে, এস ট্যাগ এর মানেও হচ্ছে, আমরা মনে রাখবো এস ট্যাগ এর মানেও হচ্ছে কি বলো? টোটালি ওকে ওকে ফাইন, তাহলে তো আমরা আজকে পুরোটাই জোস ভাবে শেষ করব। তাহলে দেখো এস ট্যাগ এর মানে কি বলতো? এস ট্যাগ এর মানে হচ্ছে স্ট্রাইক। তো আমি যদি তোমাকে পুরাটা একেবারে সুন্দর করে বোঝাই, যে এখান থেকে এখানের মধ্যে তো থাকুক সমস্যা নেই, আমি তোমাকে একটু দেখাই। তাহলে ট্যাগ এর মধ্যে সর্বপ্রথমটা বললাম আমি বি ট্যাগ। বি ট্যাগ মানে কি বলো? বি ট্যাগ মানে হচ্ছে লেখা বোল্ড করা। তারপরে আমরা বললাম আই ট্যাগ। আই ট্যাগ মানে কি বলো তো? আই ট্যাগ মানে লেখা ইতালিক করা। তারপর হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগ মানে কি বলো? লেখা বড় করা, তাই না? তারপরে হচ্ছে কি বললাম বলো? স্মল ট্যাগ। স্মল ট্যাগ মানে কি বলো? লেখা ছোট করা। তারপরে দেখো তুমি স্মল ট্যাগ, SMALL, স্মল ট্যাগ ক্লোজিং আছে, তাহলে লেখা ছোট করা। তারপরে আমরা বলছিলাম কি বলো? H1 থেকে H6 পর্যন্ত, তার মধ্যে আবারও ছিল ইউ ট্যাগ। ইউ ট্যাগ মানে কি বলো? ইউ ট্যাগ মানে লেখা আন্ডারলাইন করা।
তারপর হচ্ছে কি ছিল, যেমন মনে করো H1 থেকে আমরা যে দিছিলাম, H1 থেকে আমরা কি বলছিলাম বলতো, H6 পর্যন্ত এই ট্যাগ গুলোকে আমরা কি বলবো বলতো, এই ট্যাগ গুলোকে আমরা বলবো হচ্ছে হেডিং ট্যাগ, তাই না? আমরা বলছিলাম একটু আগে তোমাদের বুঝাই ফেলছিলাম, হেডিং ট্যাগ বলে। H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, H6 হচ্ছে সবচেয়ে ছোট লেখা। H1 সবচেয়ে বড়, H2 তার থেকে একটু ছোট, হতে হতে কোন পর্যন্ত যাবে, 6 পর্যন্ত যাবে। এরপর আমি তোমাদেরকে বলছিলাম মার্ক ট্যাগ মানে কি জানো? মার্ক ট্যাগ যদিও ব্যবহার করা হয় না, যদি এগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে না, তারপর আমরা একটু জেনে রাখি। মার্ক ট্যাগ মানে লেখা হাইলাইট করা। কোনো একটা লেখা আমরা যখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই, সেটা সাইন পেন দিয়ে বা হাইলাইটার দিয়ে তুমি হাইলাইট করো না, তো সেই বিষয়টাকে আমরা মার্ক ট্যাগ বলবো। তারপরে মার্কি ট্যাগ মানে কি বলতো? মার্কি ট্যাগ মানে হচ্ছে ব্রেকিং নিউজ বা চলন্ত লেখা টাইপের যে লেখাগুলো আছে না, সেটাকে আমরা বলবো মার্কি। যেমন তোমরা সাধারণত যখন অনলাইন পত্রিকা পড়তে ঢোকো, তখন অনেক সময় দেখবা নোটিশের লেখাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে। তোমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকলে যদি কোনো নোটিশ থাকে, সেই নোটিশের লেখাগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম স্ক্রল করে বা দৌড়াদৌড়ি করে। তো সেই বিষয়টাকে মূলত আমরা মার্কি বলি। অথবা তুমি যখন অনলাইন পত্রিকা পড়তে যাও, অনেক সময় দেখো না, অথবা টেলিভিশনের নিচে তুমি দেখো না যে লেখাটা দৌড়াদৌড়ি করে, সেই ধরনের লেখাগুলো মূলত আমরা মার্কি ট্যাগের মাধ্যমে করি। ঠিক আছে? তো আমরা মূলত যে ট্যাগ গুলো কাজে লাগবে, বেশিরভাগ ইম্পর্টেন্ট ট্যাগ গুলো কিন্তু আমি লিখে ফেলছি। এরপরে তোমাদের লাগবে হচ্ছে সাব এবং সুব। সাব মানে কি বলতো? সাব মানে হচ্ছে নিচে লেখা, মনে রাখবা। সাব মানে হচ্ছে নিচে লেখা। তার মানে কোনো কিছু নিচে লেখার জন্য আমরা মূলত কি ব্যবহার করি বলো? সাব ব্যবহার করি। তারপরে আমরা মনে রাখবো SUP, সুপ। সুপ মানে কি জানো? সুপ মানে হচ্ছে উপরে লেখা। সুপ মানে কি বলো? সুপ মানে হচ্ছে উপরে লেখা। এখন আসো, তো এখান থেকে যে ট্যাগ গুলো লিখছি, সাধারণত তোমাদের পরীক্ষায় এই ট্যাগ গুলোই কাজে লাগবে। এর মধ্যে বি ট্যাগ বললাম, আই ট্যাগ বললাম, বিগ বললাম, স্মল বললাম, এগুলো তো তুমি জানো। বি ট্যাগ মানে বোল্ড, আই ট্যাগ মানে ইতালিক, হালকা বাঁকানো আসবে, হ্যাঁ। বোল্ড মানে একটু মোটা করে আসবে, বিগ মানে একটু বড় করে আসবে, স্মল মানে একটু ছোট করে আসবে, ইউ ট্যাগ মানে একটু আন্ডারলাইন করে আসবে, মানে কোন একটা লেখার নিচে দাগ আসবে, আন্ডারলাইন করে আসবে। H1 থেকে H6 এগুলাকে আমরা হেডিং বলবো। হেডিং কোনটা, যেমন আমি HTML ক্লাস শুরু করার সময় তোমাদের কিন্তু প্রথমেই একটা এই যে এরকম সুন্দর করে একটা হেডলাইন দিছি না, এই যে এই ধরনের লাইনগুলোকে আমরা হেডিং ট্যাগ বলবো। ঠিক আছে? তো এই ধরনের লাইনগুলোকে আমরা যেহেতু হেডিং ট্যাগ বলবো, এভাবে করে কিন্তু সাধারণত দিব। মার্ক মানে কি লেখাটাকে হাইলাইট করা, মার্কি মানে কি চলন্ত লেখা বা ব্রেকিং নিউজ টাইপের লেখা লেখার জন্য। সাবসুব দিয়ে তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে। সাবসুব মনে রাখবা কিভাবে? সাব হচ্ছে নিচে লেখা, সুপ হচ্ছে উপরে লেখা। এখন এটা যখন তোমাদের পরীক্ষার হলে আসবে না, যেমন মনে করো H2O, হ্যাঁ, H2O। এখন তুমি মনে রাখবা H2O মানে কি? অবশ্যই এটা ধানমন্ডির কোনো রেস্টুরেন্ট না। তার মানে তুমি খেয়াল রাখবা এই টুটা কোথায় আছে বলো? নিচে আছে না? তো নিচে লেখার জন্য আমরা কি ব্যবহার করি বলো? সাব ব্যবহার করি। আবার আমি যদি বলতাম A স্কোয়ার মানে কি? উপরে লেখা না? তো উপরে লেখার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সুপ। এখন পরীক্ষার হলে যখন তোমার এটা আসবে, তুমি যখন তোমার বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞেস করবা, দোস্ত এই মনে করো এটা আসছে, হ্যাঁ, এটা আসছে মনে করো। এখন এটা যদি তোমার আসে পরীক্ষার হলে, বন্ধু বা বান্ধবীকে যখন তুমি জিজ্ঞেস করবা, দোস্ত এটা কি সাব হবে না সুপ হবে, এক বন্ধু তোমাকে বলবে এটা সাব হবে, আর এক বন্ধু তোমাকে বলবে এটা সুপ হবে। এখন তুমি কি গেছো না আউলাইয়া? আচ্ছা, মনে রাখবা এটা আউলানের কোনো বিষয় না। তুমি মনে রাখবা কিভাবে? সাব মানে আমি যেটা যেভাবে বলি, সাবমেরিন কই চলে বলো তো? পানির নিচে না? তাহলে সাব মানে হচ্ছে নিচে লেখা, মনে রাখবা। বলো সাব মানে কোথায়? নিচে, মানে সাবমেরিন পানির নিচে চলে, তার মানে নিচে হচ্ছে সাবমেরিন, হ্যাঁ, বা সাব বলবো আমরা। তাহলে সাবস্ক্রিপ্ট বলে এটাকে, যদিও তোমাদের পূর্ণরূপ যদি আসে, অনেক সময় আসতে পারে, অবজেক্টিভ কোশ্চেনের মধ্যে আসে, সাবস্ক্রিপ্ট বলে। আর সুপারম্যান কই ওরে বলো তো? উপরে না? তাহলে সুপ মানে হচ্ছে উপরে, এমনি মনে রাখতে পারো। তাহলে তুমি সাব মানে কি বলো? নিচে লেখা। সুপ মানে কি বলো? উপরে লেখা। এভাবে করে খেয়াল রাখলে তোমার আর জীবনও মনে রাখ, মানে ভুলবা না তুমি এটা। তাহলে বলো সাব মানে কি? নিচে লেখা। সুপ মানে কি? উপরে লেখা। তার মানে কোনো টাইপের লেখা যদি নিচে লিখতে চাই, তাহলে আমরা কোন ট্যাগ দিব বলো? সাব ট্যাগ দিব। আবার যদি কোনো লেখা উপরে লিখতে চাই, তাহলে কোন ট্যাগ দিব বলো? সুপ ট্যাগ দিব। মনে থাকবে বিষয়টা? আর এটা যদি পূর্ণরূপ জানতে চাই, তাহলে আমরা বলবো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। কি বলেছি বলো? সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। তাহলে এই জিনিসগুলো কিন্তু থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো এইরকম আরো অনেক ট্যাগ আছে, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো। তার আগে প্রথমে আমরা আগে HTML এর বেসিক ফরম্যাট বা সিনট্যাক্স যেটা, সেটা একটু জেনে আসি। তো এই তোমার জানতে হবে HTML বেসিক সিনট্যাক্সটা। HTML এর বেসিক ফরম্যাটটা হচ্ছে তোমার মেইন, হ্যাঁ। HTML এর বেসিক ফরম্যাটটার মধ্যে প্রথম যে লাইনটা, সেই লাইনটা তুমি দেখো এরকম করে, তোমরা অনেক সময় তোমাদের টেস্ট পেপারের মধ্যে থাকে, অথবা অনেক কলেজ কিন্তু এটা দিতে বলে। তোমরা কি করবা জানো? প্রথমে আমরা লিখবো ডক টাইপ। কি লিখবো বলো? ডক টাইপ। এটা কিন্তু পুরোটা ক্যাপিটাল লেটার। তারপরে আমরা কি দিব বলো? HTML, হ্যাঁ।
এখন এই লাইনটা দিয়ে তোমার সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসবে। কিভাবে কোশ্চেন আসবে? তোমাকে এই লাইনটা দিয়ে 1 নম্বরে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে ডক টাইপ এইচটিএমএল এই কথাটির অর্থ কি। মনে রাখবা ডক টাইপ এইচটিএমএল এর কথাটা অর্থ হচ্ছে এই যে এইচটিএমএল ফাইলটা আমরা ব্যবহার করছি, এই ফাইলটা মূলত কেমন টাইপের, ডকুমেন্ট টাইপের ফাইল সেটা বোঝায়। তাহলে তোমাকে 1 নম্বরে কোশ্চেন যদি জিজ্ঞেস করে ডক টাইপ এইচটিএমএল এই কথাটির অর্থ কি, আমরা বলবো এইচটিএমএল ফাইলটি কেমন টাইপের, বলো ডকুমেন্ট টাইপের ফাইল। মনে থাকবে বিষয়টা? তাহলে প্রথম লাইনটা আমরা লিখলাম। সাধারণত এই লাইনটা না দিলেও চলে। আমরা যখন মেন বেসিক ফরম্যাটটা করব বা আমরা যখন কোড করব, তুমি যখন মোবাইলে করবা বা পিসিতে করবা, যেখানেই করো না কেন, তুমি যখন কোড করবা তখন দেখবা তুমি এই যে এই লাইনটা না দিলেও কিন্তু তোমার আউটপুট আসবে। তাহলে এটা ম্যান্ডেটরি না, তুমি দিলেও পারো না দিলেও কোনো সমস্যা নাই, তবে দেয়াটা বেটার। কারণ হচ্ছে কেন দেই, কারণ আমরা এখন বর্তমানে যে ভার্সনটা করছি সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5 করতেছি। আর এইচটিএমএল ভার্সন 5 এর মধ্যে সাধারণত ফরমেশনটাই এমন করে সাজানো। আরো অনেক কিছু আছে, কারণ এখানে তো এটা তো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা না, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, জেকুয়েরি আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে কিন্তু এই এইচটিএমএলটা মূলত করা। আর এইচটিএমএলটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা যদি বলি কোডিং এর ওয়ান কাইন্ড অফ কঙ্কাল, মানে মেইন জিনিসই হচ্ছে এটা তোমার জানা লাগবে। এটা তুমি জানতে পারলেই তোমার বাকিগুলো তোমার জন্য ইজি হবে। তাহলে আসো এইচটিএমএল এর এই লাইনটা ম্যান্ডেটরি না, তুমি মনে রাখবা এই এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল কথাটার মানেটা হচ্ছে এটা কেমন টাইপের ফাইল বলো, এটা হচ্ছে ডকুমেন্ট টাইপের ফাইল। কেমন টাইপ বলো, ডকুমেন্ট টাইপের ফাইল বোঝায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথম লাইনটা জেনে ফেললাম। এরপরে মনে রাখবা এরপরে যে লাইনটা এখান থেকে মূলত শুরু হয়, তাহলে এইচটিএমএল ওপেন করব, তারপর হচ্ছে হেড ওপেন করব, হেড ওপেন করার পর টাইটেল ওপেন করব, টাইটেল ওপেন করার পর টাইটেল ক্লোজিং চিহ্ন দিব, টাইটেল ক্লোজিং চিহ্ন দেওয়ার পর হেড ক্লোজিং দিব। এখন এটা তোমার মনে থাকবে না, আমি জানি মনে থাকবে না, কিন্তু আমি তোমাদের মনে রাখার শর্টকাট টেকনিকটা এখন বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নাই। চলো তারপর হচ্ছে কি বলো, বডি ওপেন করব, বডি ওপেন করার পর তারপর হচ্ছে বডির মধ্যে আমরা এই সকল ট্যাগ গুলোর কাজ করব। তারপরে কি বলো, তারপর হচ্ছে আমরা বডি ক্লোজ করব, এরপরে কি, এরপর হচ্ছে আমরা HTML ক্লোজ করব। এই হচ্ছে তোমার বেসিক ফরম্যাট। তো বেসিক ফরমেশনটাই তোমার মনে রাখার বিষয়, বেসিক ফরমেশনটাই হচ্ছে আসল। খেয়াল করে দেখো HTML এর বেসিক ফরম্যাটে প্রথম লাইনটা কি দিছে, এটা তোমার সবসময় দিলেও চলে না দিলেও চলে, কিন্তু তোমার আসল কিন্তু এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ। তাহলে এটা মনে রাখবা কিভাবে, এটা মনে রাখার জন্য আমি আমার দিকে তাকাতে বলি। মনে করো আমি নিজেকে সাজাইছি কিভাবে, আমি যেভাবে সাজাইছি তুমি একটা পেজকেও সেভাবে ক্রিয়েট করবা, পেজকেও তুমি সেভাবে সাজাবা। যেহেতু আমরা এইচটিএমএল ফাইল করতেছি, তাহলে এই চিহ্নটার মানে জন্য আমরা কি বলছিলাম বলতো, এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, তাই না, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, যদি এটাকে এভাবে মনে রাখি তাহলে এটা কি বলো, এটাকে বলছিলাম ওপেনিং ট্যাগ, হ্যাঁ। আর এটি এই যে লাঠির মতো বা এই যে এরকম যদি ফন্ট স্ল্যাশ থাকে সেটাকে আমরা কি বলছিলাম বলতো, ক্লোজিং ট্যাগ বলেছিলাম না? তাহলে তুমি যেহেতু এইচটিএমএল করতেছো, তাহলে প্রথম লাইনটা তুমি কি দিবা বলো, ওপেনিং এইচটিএমএল। তাহলে প্রথম লাইনটা কি বলো, ওপেনিং এইচটিএমএল। বলো প্রথম লাইনটা কি, ওপেনিং এইচটিএমএল। তারপর আমরা কি বলেছিলাম বলো তো, আমাদের মাথা দেখো তো, হেড ওপেন, খেয়াল করে দেখো তো, তাহলে ওপেনিং এইচটিএমএল চলে গেল। হ্যাঁ, আমরা যদি দেই ওপেনিং এইচটিএমএল এর পরে আমরা যদি দেই, দেখো ওপেনিং এইচটিএমএল কিন্তু আমাদের ডান। তারপরে আমরা যদি বলি দেখো আমাদের মাথা শুরু হয়েছে না, তাহলে আমরা কি বলবো বলো, হেড ওপেন। দেখো হেড ওপেন এর পর কপালটাকে আমরা কি বলতে পারি, টাইটেল। তাহলে এটা কি টাইটেল ওপেন করবা, কপালে নিশ্চয়ই কোনো একটা নাম লিখবা, মানে টাইটেলের কোনো একটা নাম হবে, তারপরে কি বলো, টাইটেল ক্লোজ হবে। তাহলে টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ। এবার দেখো তো এখানে মাথা শেষ হয়ে গেছে না, যেহেতু মাথা শেষ হয়েছে তার মানে এখানে কি বলো, হেড ক্লোজ দিবা। এরপরে দেখো মাথা শেষ, এবার কি শুরু হয়েছে, এখানে বডি শুরু হয়েছে না, তাহলে বডি ওপেন করবা। এই যে দেখো বডি ওপেন করব, বডি ওপেন করার পর বডির মধ্যে হচ্ছে সব কাজ করবা, বুঝছো? তারপর হচ্ছে কি বডি ক্লোজ করবা, দেন এইচটিএমএল ক্লোজ করবা। দেখো ফরম্যাট কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তোমরা যদি আগে এইচটিএমএল এর কোনো ক্লাস না করে থাকো, আজকের ফুল ক্লাসটা করার পর দেখবা তোমরা এইচটিএমএল পারতেছো এবং তোমরা এইচটিএমএল এ বস হয়ে যাচ্ছ, এবং তোমরা টেস্ট পেপার দেখবা, ধরলেই তোমরা পারবা, কোনো ব্যাপারই না। এগুলো খুবই সহজ, আমি খুব সহজভাবে তোমাদেরকে আজকে বোঝাই দিব। ওকে, তাহলে চলো আমরা এই ফরম্যাশনটা আবার একটু বলে ফেলি। তাহলে বলো প্রথম লাইনটা কি বলেছিলাম বলো তো, প্রথম লাইনটা বলেছিলাম ওপেনিং এইচটিএমএল, তারপরে কি বলেছিলাম বলো, হেড ওপেন, কপালটাকে বলেছিলাম টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। अगेन বলো তো সবাই একসাথে, বলো এইচটিএমএল ওপেন, হেড ওপেন, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তোমরা আমাকে বলো HTML এর ফরমেশনটা কি দেখো তোমাদের অটো মুখস্থ হয়েছে কিনা, যদি হয় তাহলে তোমরা ডান লেখো, যদি হয় তাহলে তোমরা ডান লেখো। বলো ফরমেশনটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা।
আচ্ছা, আশা করি তোমরা ফরমেশনটা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে দেখো, মেইন ফরম্যাটই হচ্ছে এটা। মেইন ফরম্যাটই হচ্ছে এটা, এটার মধ্যে আমরা কাজগুলো করব। চলো আমরা কাজটা করি। তাহলে দেখো, এই বডি ট্যাগের মধ্যে আমরা সকল কাজগুলো করব। এখন যদি তোমাকে সিম্পলি এখন তোমাকে করে নিয়ে যাই, তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো, পুরো ফরমেশনটার মধ্যে আমরা এখন কাজগুলো করি। যদি আমি তোমাকে ওই যে একটু আগে তোমাকে দেখালাম না, এই ট্যাগগুলো দিয়ে আমরা যদি কাজ করি, দেখো এটা একটা প্রোগ্রাম লিখছি। প্রোগ্রামটা বা কোডটা লিখছি, কোডটার মধ্যে আমরা ওই যে বলছিলাম ওই উপরের লাইনটা দেওয়া ম্যান্ডেটরি না। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি চাইলে সাধারণত আমাদের যে কোশ্চেন গুলো থাকে, সেই কোশ্চেনের মধ্যে তোমার টাইটেল দেয়া থাকে না। আর টাইটেল যদি না দেয়া থাকে, তাহলে তুমি হেড এবং টাইটেলের অংশ, আমরা তো টোটাল কয়টা অংশ দেখছিলাম দেখো তো। এই যে এখানে খেয়াল করে দেখো, আমরা সাধারণত এইচটিএমএল লিখছিলাম, তাই না? এটা তোমার ম্যান্ডেটরি লিখতেই হবে। তারপরে হেড এবং টাইটেল, এই এই অংশটুকু আছে না, যদি তোমার টাইটেল কোশ্চেনে দেয়া না থাকে, তুমি উদ্দীপকে দেখবা সাধারণত বেশিরভাগ অবজেক্টিভ বা উদ্দীপকের মধ্যে তুমি যখন দেখো, উদ্দীপকের মধ্যে সাধারণত তোমাকে কি এই টাইটেল গুলো বলে দেয়া থাকে না, টাইটেলের কোনো নাম বলে দেয়া থাকে না। টাইটেল যদি না থাকে, আমরা টাইটেল স্কিপ করতে পারি। তাহলে এইচটিএমএল এর পর ডিরেক্ট আমরা কোন লাইনটা লিখতে পারি? বডি লিখতে পারি। ঠিক আছে? তাহলে এই যে দেখো, আমরা যে এই প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটার মধ্যে কিন্তু আমরা সেম কাজটাই করছি। দেখো, প্রথম লাইন আমরা কি লিখছি বলো? এইচটিএমএল লিখছি। এইচটিএমএল এর পর আমরা জানি কি বলো? হেড ওপেন। হেড ওপেন আমি এখানে লিখি নাই, টাইটেল ওপেন এখানে লিখি নাই, টাইটেল ক্লোজ এখানে লিখি নাই, হেড ক্লোজ লিখি নাই। তার মানে এই অঙ্কের মধ্যে মনে করো কোশ্চেনের মধ্যে টাইটেল দেয়া ছিল না, এই কারণে আমি দেই নাই। তাহলে যদি কখনো টাইটেল দেয়া থাকে, টাইটেল দেয়া থাকলে তাহলে আমরা কি টাইটেলের অংশটা দিব। ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এইচটিএমএল লিখলাম, বডি লিখলাম। এখন দেখো, এই যে তুমি এটার দিকে তাকাও, দিস ইজ হেডিং। আচ্ছা, আমি যদি এটাকে অন্য কালার কালি নেই একটু, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো তো, দিস ইজ হেডিং 1। তার মানে এই লেখাটা অনেক বড় না? তাহলে একেবারে বড় লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো? H1 ট্যাগ। দেখো, H1 ট্যাগের ওপেনিং, H1 ট্যাগের ক্লোজিং। তো তুমি দেখো, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তুমি কি লিখছো? দিস ইজ হেডিং 1 লিখছো না? তার মানে তুমি দেখো, এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তুমি যে বিষয়টা দিছো না, সেটাই কিন্তু এখানে কি করে আসছে বলো? বোল্ড করে লেখাটা আসছে। কাহিনী কি বোঝাইতে পারছি কিনা বলো? তাহলে এই যে সেম একই ভাবে হচ্ছে তুমি এখান থেকে যতগুলো ট্যাগ করো, দেখো H2 এর মধ্যে তুমি যে লেখাটা লিখছো, সেটা কিন্তু তুমি দেখো তার থেকে এই যে বড় লেখাটার থেকে একটু ছোট করে আসছে, দেখছো? তার মানে কি, H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা বলছিলাম না, H2 তার থেকে একটু ছোট লেখা বলছিলাম না, দেখো H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট, H5 তার থেকে একটু ছোট, H6 কিন্তু তার থেকে একটু ছোট। তাহলে দেখো, এই ট্যাগ গুলো কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি, একদম সহজ। তা তুমি কি করবা? তোমার ওই যে ফরমেশনটা, যে ফরমেশনটার মধ্যেই তুমি ট্যাগ গুলোর কাজ করবা। তাহলে তোমাকে কোশ্চেন যদি এরকম কোনো কোশ্চেন দেয়, এটাই মনে করো কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাকে তৈরি করতে বলছে, তখন আমরা আউটপুট কিভাবে করব? ঠিক এভাবে করে করব। তাহলে আমরা এখানে দেখলাম কি, H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, H2 তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট হচ্ছে 3, তার থেকে 4, 5, 6, এবং H1 থেকে H6 পর্যন্ত এই টোটাল 6টা যে ট্যাগ আছে, সেই ট্যাগ গুলোই কিন্তু সাধারণত হয়। মনে থাকবে বিষয়টা? তো আশা করি তোমরা H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগ গুলো নিয়ে কিভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পেরেছো। এটা কি আমরা ওই যে একটু আগে ফরমেশনটা শিখলাম, এই ফরম্যাটটার মধ্যেই তোমরা কাজ করবা। ওইরকম কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে এটা। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় এরকম কোশ্চেন দিয়ে দেয়, আউটপুট বের করতে বলে, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু থাকতে পারে। সাধারণত বোর্ডে যদিও এত জটিল কোশ্চেন করে না, সহজ কোশ্চেনই দেয়। তাহলে তোমরা কিন্তু সেভাবে করে প্র্যাকটিস করবা। তো আশা করি আমরা এই টাইপের এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, তাই না? এখন আসে আরেকটু কঠিন কোশ্চেনের মধ্যে যাই, যেগুলো তোমাকে একটু মিক্স আপ করে যে কোশ্চেন গুলো দেয় সেটা। এখন দেখো তো, এখানে আমার আউটপুট, মনে করো প্রশ্ন তোমার এটা দেওয়া আছে, এইচটিএমএল লেখাটা তুমি দেখো, এইচটিএমএল লেখাটা একটু মোটামুটি লেখা আছে, স্মল, এটা লেখাটা একটু ছোট আছে। তারপরে ফরম্যাটিং, স্মল ফরম্যাটিং, এইচটিএমএল বিগ ফরম্যাটিং, দিস ইজ বোল্ড টেক্সট, এটা বোল্ড দিছে, দিস ইজ স্ট্রং টেক্সট, একটু স্ট্রং টাইপের হইছে। এটা একটু দেখো হালকা ইতালিক টাইপের, এটাও কিন্তু হালকা একটু ইতালিক টাইপের, এমফাসাইজ যেটাকে আমরা বলবো। দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন আছে। দিস ইজ ডিলেটেড টেক্সট, লেখাটা লেখার পর একটা কেটে দেওয়া হয়েছে। দিস ইজ স্ট্রাইক চেক, স্ট্রাইক মানে কি, লেখাটা লিখে কেটে দেওয়া। আমরা বলছিলাম এস ট্যাগ, এখানে মনে রাখবা স্ট্রাইক ট্যাগের দিয়ে তো টোটাল 3টা ট্যাগ থাকবে। একটা হচ্ছে কি বলো? স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগ মানে কি? স্ট্রাইক ট্যাগ মানে লেখা লিখে কেটে দেওয়া, লেখা লিখে কেটে দেই না আমরা, সেটাকে স্ট্রাইক ট্যাগ বলবো। আমি একটু আগে তোমাকে বুঝাইছিলাম না? স্ট্রাইক ট্যাগের মধ্যে যদি যাই, এই যে যেমন স্ট্রাইক ট্যাগের কথা বলছিলাম না, এখানে যদিও বলি না, এখানে মধ্যে এরকম লিখে নিতে পারো STRIKE। স্ট্রাইক ট্যাগ দিয়ে মূলত কি করে বলতো? স্ট্রাইক ট্যাগ দিয়ে STRIKE, স্ট্রাইক ট্যাগ দিয়ে মূলত আমরা এরকম লেখা লিখে কেটে দিই।
এখন স্ট্রাইক ট্যাগ এখানে মনে রাখবা, এস ট্যাগও কিন্তু আমাদের কি বলো এরকম লেখা লিখে কেটে দেওয়া বোঝায়। আরো একটা ট্যাগ আছে ডেল, এই তিনটা কিন্তু একই কাজ করে, ডিইএল ডেল। এখন এই যে এখান থেকে আমি বলছিলাম এনডিসির কুইজের মধ্যে যে কোশ্চেনটা আসছিল লাস্টে টেস্টের কোন একটা কুইজে বা টেস্ট পরীক্ষার কোন একটা আগে কোন একটা পরীক্ষা কুইজে আসছিল এস ট্যাগ মানে কি। তো সেখানে ক নাম্বার অপশনে ছিল স্ট্রং। তো অনেক পোলাপান তো এটা জানেই না যে এস দিয়ে কি বোঝায়, তো এস দিয়ে স্ট্রং বেশিরভাগ বাচ্চারা দাগাই দিয়ে আসছে। তার মানে কি এস দিয়ে কখনো স্ট্রং হবে না। স্ট্রং বলতে এই যে যেমন এমফাসাইজ ট্যাগ দেখছি একটু আগে, আমরা দেখবো যদিও একটু পর পুরো প্রোগ্রামটা। তাহলে আমরা মনে রাখবো এই যে স্ট্রাইক থেকে ডেল পর্যন্ত যেগুলো এগুলো কিন্তু সব সেম টু সেম, মনে থাকবে ব্যাপারটা। তাহলে এগুলো সব হচ্ছে সেম ট্যাগ, হ্যাঁ সেম ট্যাগ। যেমন এটাও স্ট্রাইক, এটাও কি বলো স্ট্রাইক। তার মানে কোনো একটা লেখা লেখে কেটে দেওয়ার জন্য মূলত আমরা এই তিনটা ট্যাগ ব্যবহার করি, মনে থাকবে। তাহলে আসো আমরা যদি এবার চলে যাই এইটার মধ্যে, তো এইটার মধ্যে কি কি কাজ করছি খেয়াল করে দেখো। কোন একটা লেখাকে বোল্ড করছি, এখানে একটু হালকা বোল্ড করছি, একটু ইতালিক করছি, এটাও এমফাসাইজড করছি, আন্ডারলাইন আছে, ডিলেট করছি, এটা স্ট্রাইক করছি। দিস ইজ সাবস্ক্রিপ্ট লেখাটা নিচে আছে, টেক্সট লেখাটা দেখো একটু উপরে আছে। দিস ইজ সুপারস্ক্রিপ্ট লেখাটা একটু উপরে আছে, টেক্সট লেখাটা নিচে আছে। এন্ড এই টাইপের কোশ্চেন যখন তোমার থাকবে তখন তুমি কি করবা। তাহলে প্রথম লাইন কি বলো, প্রথম লাইন আমাদের এইচটিএমএল ওপেন, তারপরে লাইন কি বলো বডি ওপেন। যেহেতু আমরা এখানে টাইটেল বলি না, আমরা টাইটেল দেই নাই, টাইটেল না দিলেও চলে, কোনো ব্যাপার না। হ্যাঁ আমি দেখি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা হ্যাঁ লেখা বোঝা যায়, ওকে। তাহলে আসো আমরা এখান থেকে দেখো এই যে যে ট্যাগটা দিছি এখানে পি ট্যাগ, মনে রাখবা এই পি ট্যাগ এর মানে কি জানো, পি ট্যাগ এর মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ এর মানে কি বলো, প্যারাগ্রাফ ট্যাগ। মনে রাখবা পি ট্যাগটা সাধারণত আমরা দেই কেন, কোন একটা টেক্সটকে ফরম্যাটিং করার জন্য। দেখো এখানে কিন্তু এক লাইন এক লাইন করে নিচে নিচে আসছে না, আমরা এখানে দুই ভাবে কাজটা দেখাইতে পারি। আমি একটু পর তোমাকে বলতেছি, আমি আগে এটা কি করছি সেটা আগে বোঝাই, তারপরে তোমাকে এটা অন্য কিভাবে করা যেত সেটাও আমরা করতে পারবো। দেখো পি ট্যাগ দিয়ে আমরা কি করছি, পি ট্যাগ দিয়ে তোমার দেখো এইচটিএমএল লেখাটা পুরোপুরি নরমাল ছিল, এর জন্য আমরা কি করছি এইচটিএমএল লেখাটা পুরোপুরি নরমাল দিছি। এরপরে দেখো এই স্মল লেখাটা কিন্তু একটু ছোট আছে, দেখছো। তাহলে স্মল লেখাটা যেহেতু একটু ছোট আছে, তার মানে এই যে দেখো আমরা স্মল লেখাটা ছোট থাকার কারণে আমরা কোন ট্যাগের মধ্যে দিছি, দেখো স্মল ট্যাগের মধ্যে আমরা কি লিখছি বলো, স্মল এর এই কথাটা লিখছি। হ্যাঁ তার মানে স্মল লেখাটা একটু ছোট আছে। এরপরে তুমি দেখো ফরম্যাটিং লেখাটা আবার নরমাল, এর জন্য এটার মধ্যে কোনো ট্যাগ ব্যবহার করি না, এটার মধ্যে আমরা শুধু ফরম্যাটিং এ লিখছি। দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিছি। এই প্যারাগ্রাফ ট্যাগ ওপেনিং থেকে শুরু করে এই যে যে ক্লোজিংটা দিলাম, এইটা দেওয়ার মানে হচ্ছে এই যে যেমন এই লাইনটার পরে আউটপুটটা দেখো, পরের লাইনের আউটপুটটা কি নিচে নিচে আসছে না, তো প্যারাগ্রাফ ট্যাগের কাজটাই হচ্ছে মূলত আউটপুট গুলোকে নিচে নিচে মানে প্যারা প্যারা আকারে প্রদর্শন করা বোঝায়। কি বলেছি বলো, আউটপুট গুলোকে মূলত প্যারা প্যারা আকারে প্রদর্শন করা। এখন তুমি যদি এই প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংটা এটা যদি তুমি না দিতা, তখন কি ঘটনা ঘটতো জানো, তুমি যখন পরের লাইনটাও লিখতা তখন এইটার আউটপুটটা কি হতো, এটার পাশাপাশি চলে আসতো। তাহলে মূলত আমরা কি করছি, প্যারা প্যারা দেওয়ার মানে হচ্ছে কি, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করার মানে হচ্ছে কি বলো, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করার মানে হচ্ছে লাইনগুলো প্যারা প্যারা আকারে আসবে, নিচে নিচে আসবে, দেখতে ভালো লাগবে। তো তুমি যদি প্যারাগ্রাফ ট্যাগ না দিতা তখন এই লাইনটাকে নিচে নেওয়ার জন্য, মনে করো এটা তো তোমার কোশ্চেন, তাহলে এই লাইনটা লেখার পর তখন তুমি কি করতে, এখানে নিচের এই লাইনটা দেওয়ার জন্য বা নিচের লাইনটা করার জন্য তখন তোমাকে আবার কি ট্যাগ ব্যবহার করতে হতো জানো, তখন তোমাকে ব্যবহার করতে হতো বিআর। বিআর ট্যাগ মানে কি, লাইন ব্রেক বোঝায়। ঠিক আছে, কোনো একটা লাইন নিচে নেওয়ার জন্য আমরা মূলত বিআর ট্যাগ ব্যবহার করি। তাহলে আশা করি তোমরা প্যারাগ্রাফ ট্যাগের ঘটনাটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে পরেরটা দেখো, আমরা এইচটিএমএল লেখাটি কিন্তু নরমাল ছিল, আমরা আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম প্যারা প্যারা আকারে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। তাহলে প্যারা আকারে দিলে সুবিধাটা কি, নিচে নিচে প্রদর্শন করবে, খুব সুন্দর লাগবে দেখতে। এরপর হচ্ছে কি বলো, এইচটিএমএল নরমাল ছিল, এরপর আমরা কি বলছি বিগ, বিগ লেখাটা একটু বড় দেখো, এই যে আমরা বিগ ট্যাগের মধ্যে দিছি, বিগ ট্যাগের মধ্যে লিখছি কি বলো বিগ, এরপর নরমাল ফরম্যাটিং, দেখো প্যারাগ্রাফটা ক্লোজ করছি, লেখাটা এরকম আসছে। এরপরে লেখাটা দেখো তো বোল্ড, তাহলে একেবারে সেম ভাবে আমরা বোল্ড ট্যাগকে কি বি ট্যাগের মধ্যে দিতে পারি না, দেখো দিস ইজ বোল্ড টেক্সট, দেন বি ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে আমরা লিখছি কি বলো, দিস ইজ বোল্ড টেক্সট। তার মানে বি ট্যাগ ওপেনিং ক্লোজিং এর মাঝখানে তুমি যেটা লিখছো সেটা কি অটোমেটিক বোল্ড আকারে প্রদর্শন করবে। এই যে দেখো এটা কিন্তু বোল্ড আকারে প্রদর্শন করছে, বুঝে গেছে ব্যাপারটা। তারপরে তুমি দেখো এর পরেরটা হচ্ছে স্ট্রং, দেখো বোল্ড আর স্ট্রং অন কাইন্ড অফ কাছাকাছি কিন্তু, তার মানে স্ট্রং এমফাসাইজ যদিও এগুলো আসে না, বি ট্যাগটাই তোমাদের সব থেকে বেশি আসে।
তাহলে দেখো স্ট্রং ট্যাগ ওয়ান কাইন্ড অফ বোল্ডের মতোই কাজ করবে, দেখছো স্ট্রং ট্যাগ এর দিলাম। এরপরেরটা কি দেখো ইতালিক, দেখো হালকা একটু বাঁকানো নয় লেখাটা, দেখো দিস ইজ ইতালিক টেক্সট, তার মানে হালকা একটু বাঁকানো লেখা লেখার জন্য আমরা মূলত আই ট্যাগ ব্যবহার করি। কোন ট্যাগ বলো? আই ট্যাগ, তার মানে ইতালিক ট্যাগ ব্যবহার করি। ইতালিক ট্যাগের জন্য আমরা মূলত কি করি জানো? দেখো এই যে দেখো আই ট্যাগ লিখে তারপর আমরা লিখছি দিস ইজ ইতালিক টেক্সট, দেন আই ট্যাগ যখন ক্লোজ করব তখন দেখা যাবে এই আইটা অটোমেটিকলি যে ভিতরে যে টেক্সটটা তুমি লিখছো সেটা কিন্তু অটোমেটিকলি কি হবে, একটু ইতালিক করে আসবে, একটু বাঁকানো লেখা আসবে, ঠিক আছে? ওকে, লেখা লেখা সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, তাহলে কোথাও যদি সমস্যা হয় অবশ্যই সাথে সাথে কমেন্টস করবে, আমি কমেন্টস পড়বো। সবাই যারা যারা দেখতেছো তারা যারা যারা দেখতেছো বা দেখতেছেন অবশ্যই একটু লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন, হ্যাঁ? তাহলে দেখো আমরা আই ট্যাগ এর কাজ করে ফেললাম, দেন আবার প্যারাগ্রাফ ট্যাগ দিলাম এমফাসাইজ, যদিও এটা তোমাদের দরকার হয় না। তারপরে দিস ইজ এমফাসাইজ টেক্সট ইএম, দেখো এটা কিন্তু হালকা একটু এই যে দেখো একটু বাঁকানো টাইপের লেখাই কিন্তু আসছে, তার মানে এমফাসাইজ এবং ইতালিক ওয়ান কাইন্ড অফ একই রকম কাজ করে, মনে রাখবা। তারপরে হচ্ছে ইউ ট্যাগ, ইউ ট্যাগটা ইম্পর্টেন্ট, ইউ ট্যাগটা পরীক্ষায় আসে। ইউ ট্যাগ দিয়ে মূলত আমরা কি করি বলো, কোন একটা লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। যেমন তুমি দেখো তো এখানে দিস ইজ আন্ডারলাইন, নরমালি লিখছি দিস ইজ আন্ডারলাইন টেক্সট, তার মানে এটা নিচে একটা কি আন্ডারলাইন দিছি না? এরকম যদি তোমার কোনো লেখা থাকে, কোন একটা লেখার নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে, ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। আমি প্রত্যেকটার পরে ওপেনিং মানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি, ব্যবহার করা ভালো। তারপর হচ্ছে দেখো ডেল ট্যাগ, ডেল ট্যাগ এর মানে কি দেখো, এই লেখাটা লিখে আমরা কেটে দিছি না, দেখো লেখাটা লিখে কেটে দিছি মানে কি, অবশ্যই এটা ডেল ট্যাগ এর মধ্যে করছি। চাইলে এটাকে তুমি এস ট্যাগ এর মধ্যেও দিতে পারতা, মানে স্ট্রাইকের মধ্যে দিতে পারতা, অথবা ডেলের মধ্যেও দিতে পারতা, অথবা শুধুমাত্র এস এর মধ্যেও দিতে পারতা। এস, ওই যে তিনটা ট্যাগ একটু আগে করাইলাম না, স্ট্রাইক মানে কি বলো, কেটে দেওয়া। এস ট্যাগ মানে স্ট্রং ট্যাগ, যেটা স্ট্রং তো না, ওটা স্ট্রাইকই বলে। এস, এস ট্যাগ দিয়ে আমরা কি করব, লেখা কেটে দেওয়াই, এবং ডেল ট্যাগের মাধ্যমেও কিন্তু আমরা লেখা কেটে দিই। তার মানে দেখো এখানে ডেল আর স্ট্রাইক কিন্তু ওয়ান কাইন্ড অফ একই রকম কাজ করতেছে, তাই না? তারপরে তুমি দেখো এই লেখাটা দিস ইজ আছে নরমালি, তারপরে একটু দেখো একটু নিচের দিকে সাবস্ক্রিপ্ট কথাটা একটু নিচের দিকে আসছে। আমরা তো একটু আগে বলছিলাম সাব 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 মানে কি বলো, নিচে লেখা। লেখাটা যেহেতু নিচে আছে তার মানে নিচে লেখার জন্য আমরা কি ব্যবহার করি, সাব। তো দেখো দিস ইজ তো নরমাল লেখা আছে, আমরা কি করলাম প্যারাগ্রাফ ট্যাগ লেখার পর দিস ইজ সুন্দর করে নরমাল লেখা লিখলাম। এরপরে কি বলো, সাব না, কারণ নিচে লেখার তো সেই সাবস্ক্রিপ্ট লেখাটা কোথায় আছে, নিচে। এই জন্য দেখো এই যে সাবস্ক্রিপ্ট লেখাটা কোথায়, নিচে দিছি। নিচের জন্য আমরা সাব জানি না সুব জানি, বলো সাব জানি। একটু আগে আমি বলছিলাম সাবমেরিন দিয়ে মনে রাখবো, তাহলে সাব দিয়ে আমরা মনে রাখতে হবে যে নিচে লেখার জন্য। তাহলে সাব দেখো, সাব ট্যাগ ওপেনিং এবং সাব ট্যাগ ক্লোজিং এর মাঝখানে আমি সাবস্ক্রিপ্ট লেখাটা লিখছি, অটোমেটিক তাহলে সাবস্ক্রিপ্ট লেখাটা কি আউটপুটটা তোমার নিচে প্রদর্শন করবে। তারপর টেক্সট লেখাটা কিন্তু আবার নরমাল ছিল, এর জন্য দেখো আমরা টেক্সট লেখাটা নরমাল দিয়ে তারপর আবার পি ট্যাগ ক্লোজিং করেছি। তাহলে দেখো সেম ভাবে আমরা কি পরের লাইনটা পারবো না? দেখো সেম ভাবে আমরা যদি পরের লাইনটা করি, দিস ইজ, দেখো এই লেখাটা কিন্তু সুপারস্ক্রিপ্ট দিছে, সুপারস্ক্রিপ্ট মানে এই টু পরে, দেখো তো উপরে কিনা। তাহলে আমরা বলছিলাম উপরের জন্য সাবমেরিন না সুপারম্যানের কথা বলছিলাম, বলো সুপারম্যানের কথা বলছিলাম। তাহলে দেখো এই যে সুপ ট্যাগের মধ্যে দিছি এবং সুপারস্ক্রিপ্ট লিখছি, দেন টেক্সট আমরা ক্লোজ করলাম, দেন দেখো আউটপুট কি সুন্দর করে এভাবে করে আসবে। বলো আমাদের এই যে রিমিক্স করে যে কোশ্চেন গুলো আসে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু জানাতে হবে। যারা যারা দেখছেন তারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি, হ্যাঁ? তারা আমাকে একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা এবং এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। আশা করি এতটুকু আমাদের ডান, এতটুকু আমাদের ডান, খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি, তাই না? ওকে, ঠিক আছে। থেকে পাবো প্লিজ বলেন, হ্যাঁ কমেন্টের উত্তর দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো তোমরা আমাকে বলো যে আমাদের এই যে বেসিক ট্যাগের কাজগুলো আমরা বুঝতে পেরেছি কিনা। এই বেসিক ট্যাগ থেকে মূলত তোমাদের এই টাইপের কোশ্চেনই আসে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট থেকে তোমাদের কোন টাইপের কোশ্চেন আসে এখন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সাধারণত সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দিয়ে তোমাদের একটু পেঁচানো কোশ্চেন আসতে পারে। যেমন লাস্ট ইয়ারে 2023 সালের যে বোর্ড কোশ্চেন গুলো দেখলাম সেগুলোর মধ্যে খুব কম সংখ্যক আসছে, যদিও তোমাদের লাস্ট ইয়ারে তোমাদের সব থেকে বেশি আসছে হচ্ছে লিস্ট, তাও যে নেস্টেড লিস্ট এই ধরনের লিস্ট গুলো আসছে, এবং টেবিল এই টাইপের এগুলো আসছে, এবং ইমেজকে লিংক করা, মূলত মিক্স করে কিন্তু কোশ্চেন আসছে। তো এখান থেকে তোমাদের জন্য সাব এবং সুব জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাব এবং সুব ট্যাগ গুলো খুব ইম্পর্টেন্ট। তো সাব এবং সুব যদি আমি একটু আলোচনা করি, তাহলে দেখো এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিভাবে। দেখো তোমাকে মনে করো কোশ্চেনে বলা হলো এ স্কোয়ার, খেয়াল করো
কি বলা হলো এ স্কোয়ার। এখন এটা যখন দিব তখন আমি ওই তোমার টোটাল ফরম্যাটটা লিখলাম না, ওই যে স্টেবল ওপেন, হেড ওপেন, টাইটেল ওপেন, বডি ওপেন, এগুলোর মধ্যে তোমরা তো জানো বডি ট্যাগ ওপেনিং ক্লোজিং এর মাঝখানে হবে। তার মানে এই যে বডি ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কিন্তু এই লেখাগুলো আমরা লিখবো। তাহলে এই যে এখন যেটা বলতেছে আমি শুধু উত্তরটা বলতেছি, হ্যাঁ। তাহলে দেখো আমরা একটু আগে বলছিলাম যে কোন একটা লেখাকে সুন্দর করার জন্য আমরা টেক্সট ফরম্যাটিং করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, এ স্কোয়ার বলছে। তাহলে খেয়াল করে দেখো আমরা যখন সাবস্ক্রাইবের কাজটা করব তখন নরমালি কি এ স্কোয়ার বলছে না, তাহলে এ লেখো। এ স্কোয়ারটা কি বলতো, উপরে না নিচে বলতো? উপরে না নিচে? অবশ্যই উপরে। তাহলে তোমাদেরকে আমি কি বলছিলাম বলো, উপরে থাকলে কি দিব আমরা, সাব দিব না সুপ দিব বলো? অবশ্যই উপরে থাকলে সুপ দিব। তাহলে আমরা এখানে যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম কি বলো, সুপ ট্যাগ। তাহলে এস ইউপি সুপ সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব, যেহেতু টু উপরে আছে আমরা সুপ ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং দিলে অটোমেটিক দেন প্যারাগ্রাফটা যদি ক্লোজ করি তাহলে কি দেখবা এ স্কোয়ার লেখাটা ঠিক এরকম করে আউটপুটটা তোমার আসবে। তো তোমার কোশ্চেন হচ্ছে কোনটা, তোমার কোশ্চেন হচ্ছে এটা, তোমাকে আউটপুট করতে হবে কোনটা। এটা সাধারণত এটা খ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে। যদি তোমাদের ঘ নাম্বার কোশ্চেনের টেবিল লিস্ট, তারপর হচ্ছে ইমেজ, এই টাইপের জিনিসগুলো প্রচুর পরিমাণে আসে। এবার যদি তোমাকে আমি বলি H2O, খেয়াল করো H2O আমি যেটা বলছিলাম এটা নিশ্চয়ই ধানমন্ডির কোনো রেস্টুরেন্ট না। এটা যখন আউটপুট করবা তখন তোমরা কেমনে করবা, তাহলে বডিটাকে ওপেনিং ক্লোজিং এর মাঝখানে কিন্তু এই কাজগুলো করতে হবে। আবারও বলতেছি, এটা প্যাচ খেয়ে যেও না। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম, প্যারাগ্রাফ ট্যাগ ওপেনিংটা তুমি না দিলেও কোনো চলতো, এটা তুমি না দিলেও কোনো ব্যাপার ছিল না, না দিলেও কোনো সমস্যা ছিল না, তুমি দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। না দিলে তুমি শুধুমাত্র H2O ওইভাবে করে করবা। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এবার দেখো তো H আছে না, তাহলে H তো নরমাল, তাহলে H লিখলাম। এবার তোমরা আমাকে বলো টুটা কোথায় আছে, উপরে না নিচে? সবাই খেয়াল করো, টুটা কোথায় আছে বলো, নিচে আছে। তাহলে নিচে থাকলে আমরা সাব দিব না সুপ দিব? অবশ্যই নিচে থাকলে সাব দিব। তার মানে আমরা তো একটু আগে বলছিলাম নিচে থাকলে সাব দেই, দেন টু ওপেন, দেন তারপরে কি বলো আমরা ক্লোজ দিব, তারপর হচ্ছে আমরা আউটপুট করে দিব। এই যে ও আছে ও লিখে দিলাম, দেন প্যারাগ্রাফটা ক্লোজ। দুঃখিত। তাহলে বলো এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? এটা একটু পানি এনে দাও। ওকে, তাহলে আমরা দেখো H2O এর এতটুকু বুঝতে পেরেছি কিনা। যদি তোমাদের এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে তাহলে অ্যান্সার এভাবে করতে হবে। তবে সাবসুপ থেকে এত সহজ কোশ্চেন সাধারণত আসে না। তোমাদের সাবসুপ থেকে কোন টাইপের কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি, সাবসুপ থেকে একটু জটিল কোশ্চেন আসে। দেখো তোমাকে যদি এরকম কোনো কোশ্চেন দেওয়া হতো, মনে করো এ স্কয়ার তার উপর আবার আছে কিউ, খেয়াল করো এর উপর পাওয়ার দিছি 2, তার উপর আবার কি আছে বলো 3। যদি এই টাইপের কোশ্চেন থাকে তাহলে তুমি কি করবা, দেখো আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলে তো ভালো, না করলে আরো ভালো, তবে করাটা বেটার। এবার এ আছে এ লেখো, এবার কি বলো উপরে না 2, উপরের জন্য কি বলো, উপরের জন্য হচ্ছে এসইউপি, সাব ছিল না সুপ ছিল? অবশ্যই সুপ ছিল তাই না, উপরে সুপারম্যান বলেছিলাম না, তো সুপ ট্যাগ ওপেন দেন 2। আমরা একটু আগে কি করছিলাম বলতো, এই যে এরকম করে ওপেনিং করছিলাম আবার ক্লোজিং করছিলাম। নরমালি আমরা কি করছিলাম, ওপেনিং দিয়ে তারপরে ক্লোজিং দিছিলাম না? কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো এই 2 এর উপর আবার কি 3 আছে না? এই জন্য আমরা নরমালি কি করব, ওপেনিং করব, কিন্তু এই ক্লোজিং চিহ্নটা, এই যে দেখো এই ক্লোজিং চিহ্নটা কিন্তু দেয়া যাবে না। এখানে কাহিনীটাই হচ্ছে এটা। এই ক্লোজিং চিহ্নটা কেন দিব না, কারণ এটার উপরে মানে সুপের উপর আবারও সুপ আছে, এই জন্য আমরা ওপেনিং ঠিকই দিব, কিন্তু ক্লোজিং সুপ দেওয়া যাবে না। মানে আবারও তুমি ওপেনিং করবা, তারপরে যেহেতু 3 আছে এখানে 3 লিখবা। এবার তুমি বলো এখানে সুপ তুমি কয়টা ওপেন করছো, 2টা ওপেন করছো, তার মানে এখানে তুমি ক্লোজিং কয়টা সুপ দিবা বলো, 2টা। যেহেতু আমি খাতায় লিখতেছি, আমরা তো আমাদের পরীক্ষার খাতায় লিখবো, তো খাতায় লিখতে গেলে তোমার অবশ্যই 2টা তুমি সুপ ক্লোজ দিবা। যদি তুমি মোবাইলে বা পিসিতে যখন তোমরা কাজ করবা তখন দেখবা আউটপুট কিন্তু একটা সুপ দিলেই কিন্তু অটোমেটিক্যালি আউটপুটটা চলে আসে। তবে যেহেতু আমরা খাতায় লিখতেছি আউটপুটটা, এজন্য আমরা কি করব, সুপ যেহেতু 2টা ওপেনিং করেছি আমরা 2টা ক্লোজিং দিব। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই যে এ স্কয়ার কিউব এই কাহিনীটা বুঝতে পারছো। তাহলে তোমরা যদি এভাবে করে করো তাহলে অটোমেটিক্যালি কিন্তু এ সুপের উপর সুপ এরকম টাইপের কোশ্চেন হয়ে যাবে। এখন আসো যদি তোমাকে কোশ্চেনটা এরকম দেই, তোমরা অনেকে এটা ঝামেলায় পড়ে যাও, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে মনে করো 2, এটার উপর আবার পাওয়ার 3 দিলাম, কোশ্চেন দিলাম এটা।
And এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা একেবারেই সহজ। তুমি কি করবা, তুমি HTML যখন করবা তখন নর্মালি চিন্তা করবা। তাহলে আমি তো বলছিলাম নর্মালি প্যারাগ্রাফ ট্যাগ দিব, প্যারাগ্রাফ ট্যাগ না দিলেও চলে। এবার কি আছে বলো, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নাই। এ আছে, এ লেখো, উপরে আছে কি বলো টু, তাহলে টু উপরে যেহেতু আছে, উপরের জন্য কি বলো সাব না সুপ, অবশ্যই সুপ। তারপরে কি বলো টু, এরপরে কি বলো সুপ ক্লোজ, তাই না বলো? এবার কি বলো, এখানে প্লাস আছে, প্লাস আছে, প্লাস দাও, বি আছে, বি লেখো। আবার বলো বি এর উপরে স্কোয়ার আছে না, তাহলে এই স্কোয়ারটা কি উপরে না নিচে? অবশ্যই তো উপরে। তাহলে উপরে থাকলে আমরা কি দিব, সাব দিব না সুপ দিব বলো? অবশ্যই সুপ দিব। তাহলে সুপ ওপেন করো, টু ওপেন করো, তারপরে কি বলো সুপ ক্লোজ করো। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো টু এর উপর পাওয়ার থ্রি, এটা তো একটু আগে আমরা কাজটা করে আসছি, তাই না? তাহলে তুমি যদি একটু আগে করে থাকো তাহলে তুমি তো এটা পারবা। দেখো কিভাবে করতে হয়। এখন যেহেতু টু আছে, তাহলে টুটা কি উপরের না, তাহলে উপরের জন্য কি সাব দিবা না সুপ দিবা? অবশ্যই সুপ দিবা। তারপর হচ্ছে কি বলো, সুপ দিলাম, এরপর হচ্ছে কি আমরা টু লিখবো, যেহেতু ক্লোজ করা যাবে না, কেন? কারণ টু এর উপর আবার থ্রি আছে না, যে কারণে আমরা তো ওপেনিং দিয়ে ক্লোজ করতাম, এখানে আমরা ক্লোজ করব না, আবারও একটা সুপ ওপেন করব, তারপর হচ্ছে থ্রি লিখবো, দেন তারপরে সুপ ক্লোজ একটা দিলেও চলে, দুইটা দিলেও চলে, তবে যেহেতু আমরা খাতায় লিখতেছি আমরা দুইটা সুপ ক্লোজই দিব। কাহিনী কি বুঝতে পেরেছো কিনা? তারপরে আমরা প্যারাগ্রাফটা ক্লোজ করলে অটোমেটিকলি আউটপুট কিন্তু এভাবে আসবে। আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও যে ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা এটা। একদম কঠিন কিছু না, কিন্তু খুবই সহজ। তাহলে তোমরা একটু আমাকে বলো যে ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। তোমাদের লিস্ট যদি এই যে মানে হচ্ছে সাবসুপ দিয়ে যদি কোশ্চেন হয়, এই টাইপের কোশ্চেন হবে। এখানে আরো অনেক টেস্ট পেপারে তোমরা যখন ঘাটবা, টেস্ট পেপারে এই টাইপের অনেক কোশ্চেন দেখবা। তাহলে দেখো আমি এ বি সি এটা দিলেও তো এখন পারবো। তাহলে যেহেতু আমরা প্যারাগ্রাফটাকে ওপেন করব, এ আছে, এ লেখো, বি কি নিচে না, তা নিচে থাকলে সাব দিব না সুপ দিব? অবশ্যই সাব দিব। তারপরে বি আছে, তারপরে কি বলো সাবট্যাগ ক্লোজ করা যাবে? এই ক্লোজিং তো করা যাবে না, তাই না? কারণ সাবট্যাগ ক্লোজিং করা যাবে না কেন? কারণ সি তো আবার নিচে আছে। তাহলে সাবট্যাগ ওপেনিং দিয়ে তারপর সি লিখে এবার আমরা সাবট্যাগ ক্লোজ কয়টা দিব বলো? সাবট্যাগ ক্লোজ কিন্তু আমরা দুইটা দিব। বুঝে গেছে? দেন প্যারাগ্রাফটা ক্লোজ দিলেই কিন্তু আমার আউটপুট এরকম আসবে। তো সাবসুপ রিলেটেড যে ধরনের কাহিনীগুলো আসে, তোমাদের পরীক্ষায় যে ধরনের বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে ফেললাম। তো আশা করি সাবসুপ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। আমি তো একটু আগে বললামই যে HTML এর ক্লাস একেবারেই সহজ, তোমরা যারা যা কিচ্ছু পারো না কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ তোমরা দেখো, HTML এর তোমাদের এই যে যে পর্যন্ত আজকের টপিক করাবো সেই পর্যন্ত তোমরা দেখবা টেস্ট পেপার থেকে যেটাই ধরবা সেটাই তোমরা পারবা, কোনো সমস্যা থাকবে না আশা করি। সাবসুপের পর আমরা যেটাতে যাব মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে হাইপারলিংক এবং ইমেজ অ্যাড। এখন পরীক্ষা কিভাবে করতে হবে, কোশ্চেন কিরকম থাকবে সেটা আমি বলে দিচ্ছি। হাইপারলিংক বলতে আমরা কি বুঝি? হাইপারলিংক বলতে এই যে সাধারণত তুমি দেখো, এই যে প্রায় টাইমে অনলাইনে দেখো না, বেশ কিছু বিষয় ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর মনে করো কোনো একটা ছবি আপলোড করা হয়েছে, এখন ওটা ভাইরাল টপিক কোনো একটা, তো দেখবো ওটার নিচে এরকম করে যে লিঙ্ক চাই, লিঙ্ক লিঙ্ক। এখন লিঙ্কের লেখাগুলো কোন কালারের বলো তো? লিঙ্কের লেখাগুলো নীল কালারের না? তাহলে নীল কালারের লেখার মধ্যে ক্লিক করলে, তুমি যখন ওটার মধ্যে ক্লিক করো তখন অন্য একটা জায়গায় নিয়ে যায় না? তার মানে তুমি দেখো, মনে করো তোমার বান্ধবী তোমাকে টুন করে মেসেজ দিল, মানে মেসেঞ্জারে মেসেজ আসছে। এখন মেসেঞ্জারে মেসেজ দিল, মেসেজটা তুমি দেখতেছো, যে মেসেজে বললো দোস্ত এই গানটি দেখ, হাসতে হাসতে কেন্দি দিবি। তার মানে কি, এই গানটা দেখার জন্য যখন তুমি ওই দেখবা, ওই লেখাটা নিশ্চয়ই নীল কালারের থাকবে, মানে লিঙ্কের লেখা থাকবে। তো লিঙ্কের লেখার মধ্যে যখন তুমি ক্লিক করবা তখন দেখবা তোমাকে অন্য কোনো একটা পেজ হতে পারে বা অন্য কোনো একটা সাইট হতে পারে, সেখানে তোমাকে নিয়ে যেতে পারে। তো হাইপারলিংক থেকে তোমাদের কোশ্চেন দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে কোনো স্পেসিফিক কোনো একটা পেজে নিয়ে যেতে পারে, বলতে পারে, অথবা তোমাকে যে কোনো স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটের কথা বলতে পারে। দুই ভাবেই আসতে পারে। এই দুই ভাবে আসলে কিভাবে অ্যান্সার করবো আমি এখন সেটা বোঝাই দিব। দেখো তাহলে আমরা সাধারণত আমাদের নিজেদের ভাষায় যেটা আমরা লিংক বলি, সেটাকে HTML এর ভাষায় আমরা কি বলবো বলো? HTML এর ভাষায় ওটাকে আমরা বলবো হাইপারলিংক। বলো কি বলবো? হাইপারলিংক। ওকে, মনে থাকবে? এখন দেখো, হাইপারলিংক তৈরি করার জন্য তুমি কি ট্যাগ ব্যবহার করবা? মনে রাখবা, হাইপারলিংক তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলা হয় বলো?
অ্যাঙ্কর ট্যাগ। এটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে হাইপারলিংক তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়। আমরা বলবো হাইপারলিংক ব্যবহার করার জন্য বা হাইপারলিংক তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্করের নামের স্পেলিংটা হচ্ছে কেমন আমি বলি, নামের স্পেলিংটা হচ্ছে ANCHOR, ঠিক আছে, CHOR। তার মানে তুমি নামের স্পেলিংটা এভাবে মনে রাখতে পারো, অ্যানচোর, বুঝছো, এভাবে মনে রাখতে পারো। তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমরা দিলাম, এরপরে কি হয় বলো জানো, এরপরে হয় অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এরপরে হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স, HREF হয়। হ্যাঁ, এটা একটু মুছে দিচ্ছি। দেখো এখানে তোমার হবে কি এ ট্যাগ দেওয়ার পর এরপর হবে HREF, মনে রাখবা এই HREF এর মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। আমি আবারও বলতেছি, এটা দিয়েও তোমাদের একটা অবজেক্টিভ পরীক্ষার কোশ্চেন আসতে পারে। HREF এর পূর্ণরূপ কি? তাহলে HREF এর পূর্ণরূপ হচ্ছে কি বলো, হাইপার টেক্সট, এইচ এ হচ্ছে হাইপার টেক্সট, রেফ এ হচ্ছে রেফারেন্স। আমি আবারও বলছি, এখানে কিন্তু HREF হয়। এখানে অনেক বাচ্চারা তোমরা যে ভুলটা করো, HERF দাও, ERF না, এখানে HREF, হাইপারটেক্সট রেফারেন্স মনে রাখবা, তাহলে কখনো এটা ভুল হবে না। তাহলে আসো আমরা এখানে কি দেখলাম বলো, হাইপারটেক্সট রেফারেন্স। এরপরে মনে রাখবে এখানে আমরা কি দিব, এখানে আমরা ইউআরএল দিব, ইউআরএলটাকে একটু পর আলোচনা করব। অথবা এখানে আমরা কি দিব বলো তো, অথবা এখানে আমরা পেজ নেম দিব। এখানে আমরা কি দিব বলো, পেজ নেম, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা আটকায় দিলাম, যে লেখা সেই লেখার মধ্যে দিব, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। আমি মেইন বেসিক ফরম্যাটটা লিখে দিলাম। এখন আর সেটা পরীক্ষায় আসলে কিভাবে অ্যান্সার করবো সেটা একটু আমরা দেখবো। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে তোমাকে বলছি অ্যাঙ্কর ট্যাগ তৈরি করার জন্য বা হাইপারলিংক তৈরি করার জন্য মূলত আমরা কিভাবে তৈরি করব, ট্যাগটা কিভাবে লিখবো, অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিখতে হয়, অ্যাঙ্কর ট্যাগ HREF লেখার পর ইউআরএল। এখন ইউআরএল মানেটা কি আমি বুঝাচ্ছি তোমাদের। ইউআরএল মানে হচ্ছে, ইউআরএল এর পূর্ণরূপ তোমাদের পরীক্ষায় 1 নম্বরে কোশ্চেনের জন্য আসতে পারে বা অবজেক্টিভের জন্য আসতে পারে। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে, মনে রাখবা, ইউনিফর্ম রিসোর্স, SOURCE, রিসোর্স লোকেটর। দেখো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা মানে হচ্ছে, মনে করো তুমি ফেসবুকে ঢুকবা, গুগল চরম মানে গুগল ক্রোমে ঢুকলা, মনে করো গুগল ক্রোমে ঢুকলা, গুগল ক্রোমে সার্চ ইঞ্জিনে গিয়ে তুমি গুগলের বাক্সের মধ্যে গিয়ে কি লিখলা বলো, গুগলের বাক্সের মধ্যে গিয়ে তুমি সুন্দর করে লিখলা ফেসবুক। খেয়াল করো, গুগলের বাক্সের মধ্যে তুমি কি লিখছো, ফেসবুক লিখছো। ফেসবুক লিখে তুমি সার্চ করলা। আচ্ছা দেখো, ফেসবুক লিখে যখন তুমি সার্চ করো তখন দেখো তো তোমার সামনে এমন কিছু আসে কিনা, https://www.facebook.com, হ্যাঁ, এরকম কিছু আসে কিনা, FACE facebook.com, facebook.com, মনে করো আমি আরেকটু দেই, হ্যাঁ, .bd, জাস্ট দিলাম কথার কথা আর কি, বোঝানোর সুবিধার্থে। এই যে টোটাল অ্যাড্রেসটা না, এই টোটাল অ্যাড্রেসটাকে আমরা কি বলবো বলো, টোটাল অ্যাড্রেসটাকে আমরা বলবো ইউআরএল। টোটাল অ্যাড্রেসটাকে কি বলবো বলো, এখান থেকে, এখন যে টপিকটা পড়াচ্ছি এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসবে, মনোযোগ দাও। তাহলে আমরা কি বলছি বলো, ইউআরএল মানে হচ্ছে টোটাল অ্যাড্রেসটার কথা বলছি, টোটাল অ্যাড্রেসটাকে আমরা বলবো ইউআরএল। এখন এখানে তুমি খেয়াল করবা যে তুমি প্রত্যেকটা ওয়েবসাইটের ঢুকলেই তুমি দেখবা এখানে HTTPS লেখা থাকে। এখন এখানে তোমার দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে HTTP থাকতে পারে, একটা হচ্ছে HTTPS থাকতে পারে। তবে সাধারণত এখন যে ওয়েবসাইট গুলো সেগুলোর প্রত্যেকটার পাশে HTTPS থাকে। সাধারণত HTTP আর HTTPS টাকে একটু বোঝাই দিচ্ছি চলো। HTTP মানে হচ্ছে, HTTP পূর্ণরূপ আসে তোমার পরীক্ষায়, তুমি মনে রাখবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বলো HTTP এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা তোমরা ক্লাস 8-9 পড়ে আসছো আইসিটি বইয়ের মধ্যে। এস দিয়ে কি বোঝায় জানো, মনে রাখবা, এস দিয়ে বোঝায় সিকিউরড ওয়েবসাইট, সিকিউরড। তুমি দেখবা যে সকল ওয়েবসাইট গুলো সিকিউরড ওয়েবসাইটের পাশে এরকম একটা তালার মতো সাইন থাকে। তার মানে এই ধরনের ওয়েবসাইটে যখন তোমরা ঢুকবা তখন দেখবা তোমাকে হয়তো তুমি কোনো হ্যাকিং এর শিকার হওয়ার সম্ভাবনা থাকবে না, তারপরে হচ্ছে তোমার ভাইরাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এই ধরনের ওয়েবসাইট গুলো সিকিউর থাকে। আবার দেখবা বিভিন্ন ওয়েবসাইটে যখন তোমরা প্রবেশ করো, ওয়েবসাইটের মধ্যে ঢুকলেই তুমি দেখবা সেই সকল ওয়েবসাইটের পাশে কিন্তু লেখাই থাকে নট সিকিউর, এবং আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লেখা থাকে নট সিকিউর। তার মানে এই ধরনের ওয়েবসাইটে যদি তুমি ঢুকো তাহলে তোমার কিন্তু যে কোনো ধরনের সমস্যা হতে পারে, হয়তো তুমি হ্যাকিং এর শিকার হতে পারো বা ম্যালওয়্যার অ্যাটাক বা ভাইরাস অ্যাটাকের সম্ভাবনা কিন্তু সেখানে থাকবে।
এই জন্য আমরা সিকিউরড ওয়েবসাইট বুঝাইতে মূলত আমরা HTTPS ব্যবহার করি। তাহলে মনে রাখবা HTTPS যেটা এটা বললাম না, এটাকে আমরা এইটার ভাষায় আমরা নরমালি এটাকে কি বলি জানো? এটাকে আমরা বলি প্রোটোকল। কি বলি বলো তো? প্রোটোকল। প্রোটোকল মানে নিয়ম নীতি। তোমার এই যে একটা টেক্সট তুমি দেখো কিভাবে? মূলত তোমার সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসে তোমার সামনে কি এই প্রোটোকলটা। এরপরে তুমি দেখো www, এটা বেশিরভাগ ওয়েব পেজের মধ্যেই তোমরা দেখো প্রথমেই থাকে www। সারা বিশ্বব্যাপী যেহেতু পৃথিবীর মানুষ দেখতেছে, এর জন্য www মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই www কে আমরা কি বলবো জানো? www কে আমরা বলবো হোস্ট নেম। এগুলোর কিন্তু আরো নাম আছে, অবজেক্টিভের মধ্যে আসে হোস্ট নেম, সাবডোমেইন, থার্ড লেভেল ডোমেইন। এগুলো বইয়ের মধ্যে যখন তোমরা খুলবা, বইয়ের মধ্যে অবজেক্টিভের জন্য কিন্তু এগুলো সুন্দর করে দেওয়া আছে। যদি এগুলো আরো আছে, সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, অনেক কিছু আছে। আমি জাস্ট বেসিক জিনিসটুকু ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? হোস্ট নেম। এই যে ফেসবুক, এই ফেসবুক কথাটা কখনো কারোর সাথে মিলবে না। তুমি কি কখনো ফেসবুকের আলাদা আরেকটা কোনো ওয়েবসাইট দেখছো? ইউটিউবের আলাদা কোনো আরেকটা কোনো ওয়েবসাইট দেখছো? নিশ্চয়ই দেখো নাই। তার মানে কি এটা একটাই ইউনিকই থাকবে। তাহলে এই যে ফেসবুকটাকে আমরা বলবো মেইন ডোমেইন বলে এটাকে, হ্যাঁ? কি বলে বলো? মেইন ডোমেইন। মনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করে নিবা। মেইন ডোমেইন। আর এই যে .com.bd বললাম না, এই জিনিসগুলোকে আমরা কি বলি জানো? এই বিষয়গুলোকে আমরা বলি ডোমেইন টাইপ। কি বলি বলো? ডোমেন টাইপ। মনে রাখবা এই ডোমেন টাইপ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে জেনেরিক ডোমেন, জেনেরিক, আবার জেনেটিক বলো না, জেনেরিক, RIC, ওকে, জেনেরিক RIC, জেনেরিক ডোমেন। আর এটাকে বলা হয় কান্ট্রি ডোমেন। এখান থেকে তোমাদের একটা অবজেক্টিভ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, মনে রাখবা। লাস্টের অংশটাকে আমরা ডোমেন টাইপ বলি। ডোমেন টাইপ আবার দুই ধরনের, জেনেরিক ডোমেন, কান্ট্রি ডোমেন। এখন জেনেরিক ডোমেন কি এবং কান্ট্রি ডোমেন কি সেটা একটু আমি বোঝাই দিচ্ছি। দেখো, জেনেরিক ডোমেন মানে হচ্ছে তুমি একটা ওয়েবসাইট দেখলে বুঝতে পারবা যে ওয়েবসাইটটা কোন ধরনের। আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবা। যেমন তুমি বেশিরভাগ ওয়েবসাইটের পর কি দেখো, বা বেশিরভাগ ওয়েব পেজের নামের পর কি দেখো, বা ওয়েবসাইটের নামের পর তুমি কি দেখো? .com দেখো না? এই কম মানে কে বলতে পারবা? দেখে তো, আমাকে একটু কমেন্টস করে জানাও তো, কম মানে কি বুঝাইছি? কম মানে কি বুঝাইছে বলো তো? যদি কম বলি, এই যে .com দেখি আমরা, বিভিন্ন ওয়েবসাইটের পরে .com দেখি, এটা দ্বারা কি বোঝায় আসলে? এটা দ্বারা কি বোঝায় দেখি, কমেন্টস করো তোমরা, আমাকে একটু জানাও, কমেন্টস করো, আমি দেখি। কমেন্টস দেখতে পাচ্ছি না যদিও, আমি, আমার এখানে লোডিং হচ্ছে। ওকে, আসো আমি বলে দিচ্ছি। এই কম মানে হচ্ছে কমার্শিয়াল বোঝায়। তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটের মানে খোলার উদ্দেশ্যই হচ্ছে তোমার বিজনেস পারপাসে খোলা হয়, কমার্শিয়াল। যেগুলো বেশিরভাগ ওয়েবসাইটের পরে তুমি কি দেখো? .com দেখো না? তাহলে কম মানে কি বলো? কমার্শিয়াল, মানে বিজনেস পারপাসে। দেখবে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তুমি যখন ঢুকো, দেখবে তুমি, আমরা হয়তো ভাবতে পারি এরকম যে ইউটিউবের ভিডিও দেখাই মনে হয় শুধুমাত্র টাকা ইনকাম করা যায়। না, একটা ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর যায়, সেখান থেকে অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু তোমার টাকা ইনকাম করা হয়। তার মানে এই জিনিসগুলোকে সবগুলোকে কি বলা হবে? .com কমার্শিয়াল পারপাসে খোলা হয়, সেটার জন্য আমরা কি বুঝতে পারি যে এটা .com। তার মানে মনে রাখবা, একটা ওয়েবসাইট দেখলে যে তুমি বুঝতে পারতেছো না এটা কোন টাইপের, যেমন কম দেখে আমরা বুঝতে পারলাম কমার্শিয়াল। এখন তুমি বলো শিক্ষা প্রতিষ্ঠানের পর কি দেখো? .edu, হ্যাঁ? তাহলে তুমি বলো জেনেরিক ডোমেন কোন কোন গুলো হতে পারে? জেনেরিক ডোমেন হতে পারে .com, .edu শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের পর কি দেখো? .gov, বিভিন্ন ধরনের সংস্থার পর কি দেখো? .org, আর্মিদের মিলিটারি প্রতিষ্ঠানের পর কি দেখো? .mil। তার মানে এটা কিন্তু তুমি দেখলে বুঝতে পারো যে এটা কোন ধরনের সংস্থা বা কোন ধরনের ওয়েবসাইট, বৈশিষ্ট্যটা তুমি বুঝতে পারো। তাহলে .com মানে কমার্শিয়াল, .edu মানে শিক্ষা প্রতিষ্ঠান, গভ মানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, org মানে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান, মিল মানে মিলিটারি প্রতিষ্ঠান। ঠিক আছে? তাহলে এই যে যেগুলো লিখলাম, এগুলাকে সবগুলাকে বলা হবে কি বলো? জেনেরিক ডোমেইন বলা হবে। কি বলা হবে বলো? জেনেরিক ডোমেইন। আর কান্ট্রি ডোমেইন কোনগুলো? কান্ট্রি ডোমেইন হচ্ছে লাস্টে দেখবা .bd লেখা, .uk লেখা, .ar লেখা, তারপর হচ্ছে আর্জেন্টিনা যেহেতু দিছি, ব্রাজিল কি দোষ করলো, বিআর লেখা। তো এইরকম টাইপের মূলত এগুলাকে আমরা বলি হচ্ছে কান্ট্রি ডোমেইন বলা হবে। ঠিক আছে? তাহলে ইউআরএল বুঝাইতে গিয়ে আমি এত কিছু আলোচনা করে ফেললাম, থিওরিটাও হয়ে গেল আশা করি। এবার আসো, তাহলে ইউআরএলটা হচ্ছে টোটাল অ্যাড্রেসটা। তার মানে তোমার পরীক্ষার হলে কিভাবে থাকবে এবার একটু আলোচনা করি, চলো। পরীক্ষার হলে তোমাকে বলে দিবে, মনে করো কোনো একটা ওয়েবসাইটের নাম বলবে, যেমন আমি তোমাকে বললাম এনডিসি, এই এনডিসি লেখার মধ্যে ক্লিক করলে এনডিসি কলেজের ওয়েবসাইটে যাবে। খেয়াল করো, আমি আবারও বলছি,
তোমাকে ওয়েবসাইটের কোনো নামও বলে দেয় নাই। উদ্দীপকের মধ্যে শুধুমাত্র এরকম করে বলে দেওয়া আছে যে কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে অন্য কোনো একটা ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটের নামও বলে দেওয়া না থাকলে তখন তুমি এরকম করে বানায় নিতে হবে। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। যেমন আমি তোমাকে বলে দিছি না, যেমন এনডিসি লেখার মধ্যে ক্লিক করলে কি এনডিসি ওয়েবসাইটে যাবে। তাহলে সাধারণত এনডিসি লেখাটাকে আমরা কি করব তখন, তার মানে মনে রাখবা কোন একটা জায়গার মধ্যে ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবে মানে হচ্ছে হাইপারলিংকের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে বলো? হাইপারলিংকের কথা বলা হয়েছে। তাহলে হাইপারলিংক তৈরি করার জন্য আমরা ট্যাগ কি জানি? পুরো এই ফরম্যাটটার মধ্যেই তো আমরা বসাবো। তাহলে এই ফরম্যাটটার মধ্যে আমরা কি জানি বলো? অ্যাঙ্কর ট্যাগ জানি, তারপর হচ্ছে এইচআরইএফ। এইচআরইএফ মানে কি বলো? হাইপারটেক্সট রেফারেন্স। এখানের মধ্যে আমরা কি বসাবো? হয়তো ইউআরএলটা বসাবো, নয়তো পেজের নামটা বসাবো। এখানে কিন্তু তোমার বলছে যে এনডিসির মধ্যে ক্লিক করলে এনডিসি কলেজের ওয়েবসাইটে যাবে। তাহলে ওয়েবসাইট মানে হচ্ছে একাধিক পেজের সমষ্টি হবে, সেটা একাধিক পেজ থাকবে সেখানে। আর পেজ হবে, যেমন যদি আমরা পেজ নেম বলতাম সেখানে স্পেসিফিক একটা পেজের মধ্যে নিয়ে যাবে। আমি একটু পর উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখন জাস্ট এতটুকু দেখো, ইউআরএল মানে হচ্ছে তোমার যে এনডিসি কলেজের ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের নামটাকে আমরা ইউআরএল বলবো। তাহলে সেই ওয়েবসাইট গুলো কেমন হয় সাধারণত? এরকম হয় না, দেখো https://www. কি বলো ndc.edu, মনে করে এরকম করে দিলাম ndc.edu। এবার দেখো এতটুকু দেওয়ার পর কোন লেখার মধ্যে ক্লিক করতে বলছে বলো তো? এনডিসি লেখার মধ্যে ক্লিক করতে বলছে না? তাহলে সুন্দর করে আমরা এখানে কি লিখবো বলো? এনডিসি লিখবো, তারপর হচ্ছে আমরা অ্যাঙ্করটা ক্লোজ করবো। তাহলে তুমি দেখবা যখন তুমি এই কোডের মধ্যে এই লাইনটা লিখবা, তখন তুমি দেখবে এনডিসি লেখাটা তোমার নীল করে প্রদর্শন করতেছে, এবং ওটার মধ্যে যখন তুমি ক্লিক করবা তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। যদি তুমি লিংকটা প্রপারলি সঠিকভাবে দাও, তাহলে ঠিক তোমাকে যে লিংকটা দিবা সেই লিংকের ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে। তাহলে এটা হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইটের সাথে যদি লিংক করি তাহলে মূলত আমরা এইভাবে করে করব। কোনো একটা ওয়েবসাইটের সাথে লিংক করতে বললে আমরা কি বলবো বলো? এইভাবে করে সাধারণত ওয়েবসাইটের সাথে লিংক করব। তাহলে তোমার আমি বলছিলাম যে ইউআরএল দিয়ে আসতে পারে অথবা পেজ নেম দিয়ে আসতে পারে। তাহলে তোমাকে যদি কখনো কোশ্চেন এরকম বলে দেয়, তুমি দেখবা উদ্দীপক পড়ে নেবা ভালো করে। আমরা সাধারণত যখন আমরা এই অধ্যায়গুলো বেশি ভালো পারি তো, 3.1 চ্যাপ্টার 4 এই অধ্যায়গুলো মোটামুটি আমরা ভালো পারি তো, দেখা যায় এর জন্য আমরা অনেক সময় উদ্দীপক পুরোপুরি না পড়ে অ্যান্সারে চলে যাই। উদ্দীপক পুরোপুরি কখনো না পড়ে অ্যান্সারে চলে যাবা না, মানে গ ঘ কোশ্চেনের মধ্যে যাবা না। কারণ আমি বলি উদ্দীপকের মধ্যে অনেক সময় প্যাচ থাকে, হিউজ পরিমাণ প্যাচ দিয়ে দেয়, যেটা তুমি না পড়লে তুমি হয়তো অঙ্কটাই করে মানে মানে পুরো কোডটাই ভুল করে দিয়ে আসছো। যেমন মনে করো তুমি উদ্দীপক পড়ো নাই, তোমাকে একটা চিত্র দিছে, একটা টেবিল দিছে, সেই টেবিলটার মধ্যে ঘর নাম্বারে বলছে যে কলামকে রো, রো কে কলাম, এটাও কিছু বলে নাই, তোমাকে হয়তো বলছে উদ্দীপকের এটা তুমি দেখো, উদ্দীপকের অনুযায়ী করো। কিন্তু উদ্দীপকের কোনো এক চিপার মধ্যে মনে করে দেওয়া আছে রো কে সারি, সারি কে স্তম্ভ, এরকম টাইপের বলে দেওয়া আছে, তাহলে তুমি কিন্তু কোড করে দিয়ে আসবা ভুল, এবং তোমার কিন্তু সেটা নাম্বার পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। তাহলে যখন আমরা বেশি পারি তখন অবশ্যই উদ্দীপকগুলো বেশি বেশি পড়া উচিত। উদ্দীপক পড়ে তারপর হচ্ছে তোমার অ্যান্সার করা উচিত। মনে থাকবে ব্যাপারটা? তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে তোমাকে বলছি যেটা ইউআরএল, ইউআরএল মানে টোটাল অ্যাড্রেসটার কথা বলছি। এখন এখানে যদি তোমার যে যদি কোশ্চেনে দেয়া থাকে তাহলে তো ভালো, কোশ্চেনের যে সাইটটা দেওয়া থাকবে, অনেক সময় শুধু একটু দেওয়া থাকে www.facebook.com, যদি একটু দেওয়া থাকে তুমি একটুকু লিখতে পারো, আর তার আগে যদি তুমি https এই যে ডাবল স্ল্যাশ এই কথাটুকু অ্যাড করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। তোমাকে যদি শুধুমাত্র একটু অ্যাড্রেস দিয়ে দেয়, তুমি কি করবা? পুরো অ্যাড্রেস দিলেও কোনো সমস্যা নাই, অথবা শুধুমাত্র ওই অ্যাড্রেসটুকু দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি দিব বলো? এই জায়গাটার মধ্যে আমরা সেই অ্যাড্রেসটা দিব যেটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। মনে থাকবে ব্যাপারটা? আর এইটা দিতে ভুলো না, কারণ তোমরা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে যে লেখাটা লিখবা সেই লেখাটার মধ্যে ক্লিক করলেই তো তোমার যাবে। তাহলে এইখানে যে লেখাটা সেই লেখাটা দিতে ভুল করো না। কি বলছে বোঝা গেছে? তাহলে আসো আমরা প্রথমে ইউআরএল এর সাথে অ্যাড করা বুঝলাম। এবার তোমাকে দেখো আর একটা কোশ্চেন আসতে পারে তোমাকে পেজ নেম। দেখো অনেক সময় যখন তোমরা এই যে আমাদের কোর্সে যখন এনরোল করছো, বা আমাদের কোর্সগুলোতে যারা যারা এনরোল করছে, বা বিভিন্ন কোর্সে যারা এনরোল করো, অথবা মনে করো তুমি কোনো একটা প্রোডাক্ট যখন তুমি অর্ডার করো, তখন কিন্তু তুমি দেখো তোমাকে স্পেসিফিক যে প্রোডাক্টটি অর্ডার করতে হলে এই লিংকে ক্লিক করুন, তখন তুমি লিংকে ক্লিক করো, তোমাকে কিন্তু স্পেসিফিক একটা পেজে নিয়ে যায়। সেই পেজটার মধ্যে তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার এইটুকু জিনিসই তোমার থাকে। এখন তুমি দেখবো ওই পেজটা কিন্তু তুমি আর স্ক্রল করতে পারতেছো না, তার মানে সেখানে তোমার একটা পেজই।
এইরকম টাইপের স্পেসিফিক একটা পেজের সাথে যদি লিংক করতে বলে তখন তুমি কিভাবে করবা? স্পেসিফিক একটা পেজের সাথে লিংক করতে বললে তখন তোমার এই যে পেজ নেমের এইটা দিয়ে কাহিনীটা করতে হবে। যেমন তোমার উদ্দীপকে নিশ্চয়ই এরকম কোনো কোশ্চেন দেয়া থাকবে, যেমন এটা তোমরা যারা মোবাইলে প্র্যাকটিস করছো, যারা আমার অফলাইনে স্টুডেন্ট আছো, বা তোমরা যারা প্র্যাকটিস, সবাই তো আমি ধরে নিচ্ছি যে তোমরা প্র্যাকটিস করছো, মোবাইলে যখন প্র্যাকটিস করছো তখন তোমরা সাধারণত কি করছো? নিশ্চয়ই কোনো একটা ফাইলের নাম দিয়ে তারপরে তুমি সেভ করছো না? নিশ্চয়ই কোনো একটা ফাইলের নাম আগে থেকে তোমার সেভ করা থাকতে হবে, এবং তুমি কি করবা, এবার নতুন করে যখন ওই পেজের লিংকটা ধরায় দিবা তখন কিন্তু ঠিক ওই পেজে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা যদি কিভাবে দেখবো, পরীক্ষায় আসবে কেমনে? যেমন মনে করো আমি তোমাকে উদ্দীপকের মধ্যে বললাম যে একটা পেজ তুমি কি করছো, ক্রিয়েট করছো। পেজটার নাম কি বলো? about.html। তার মানে তুমি একটা পেজ ক্রিয়েট করছো, পেজটার নাম কি আগে থেকে সেভ করা আছে, মনে করো তোমার ফোল্ডারের মধ্যে বা তোমার ফাইলের মধ্যে about.html। এখন আমাকে বললো অ্যাবাউট মি, এটার মধ্যে ক্লিক করলে এই about.html এর এই পেজে চলে যাবে, স্পেসিফিক একটা পেজ। উদ্দীপক ভালো করে পড়বা, ওয়েবসাইটের কথা বলছে না ওয়েব পেজের কথা বলছে সেটা তুমি খেয়াল করবা। পেজের কথা বললে আমরা এই সিস্টেমটা ফলো করব, আর ওয়েবসাইটের কথা বললে আমরা উপরের সিস্টেমটা ফলো করব। মনে থাকবে? চলো আমরা একটু দেখি। তাহলে এখানের মধ্যে আমাকে যেটা দেখতে হবে, দেখো আমাকে বলছে কি, এই যে about.html এর এই পেজের নামটা তোমাকে দিয়ে দিছে, তার মানে পেজের নাম বলে দিছে, এবং তোমাকে বলছে অ্যাবাউট মি এর মধ্যে ক্লিক করতে হবে। কার মধ্যে ক্লিক করতে হবে? অ্যাবাউট মি এর মধ্যে ক্লিক করতে হবে। অ্যাবাউট মি তে ক্লিক করলে তোমার about.html এর এই পেজে চলে যাবে। তাহলে এটা নিশ্চয়ই তোমার এটা আগে থেকে তোমার ফোনে বানানো থাকতে হবে, এবং এটার ভিতরে কোনো কন্টেন্ট লেখা থাকতে হবে। তারপর যখন তুমি লিংক করবা দেখবা আসলে তুমি অ্যাবাউট মি এর মধ্যে ক্লিক করলে এই about.html এর এই পেজে তুমি যা যা লিখছো সেটা দেখা যাবে। ঠিক আছে? তাহলে দেখো এটা কিভাবে করবে, এখন একটু খেয়াল করে দেখো। তাহলে আমি তো তোমাকে বলছি কোন একটা জায়গার মধ্যে ক্লিক করলে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া মানে হচ্ছে হাইপারলিংক। তাহলে হাইপারলিংক তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি বলো? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। তারপর আমরা কি দিই বলো? href দেই। href মানে কি বলো? হাইপারটেক্সট রেফারেন্স। কি বলো তো? হাইপারটেক্সট রেফারেন্স। আবার বলো, এইটার নাম কি বলো? হাইপারটেক্সট রেফারেন্স। হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে আমরা এখানে কি দেই? হয় ইউআরএল দিব নয়তো পেজ নেম দিব। এখন তোমাকে দেখো তো এখানে তোমার ইউআরএল এর কথা বলছে না পেজ নেমের কথা বলছে? এখানে কিন্তু তোমার পেজ নেমের কথা বলছে। কার কথা বলছে? মনে রাখবে এখানে কিন্তু তোমার পেজ নেমের কথা বলছে, পেজের কথা বলছে। যেহেতু তোমাকে স্পেসিফিক একটা পেজের কথা বলছে, তার মানে তুমি মনে রাখবা এখানে কিন্তু আমরা এই যে https://www/ এগুলো কিন্তু লেখা যাবে না। এখানে শুধুমাত্র লিখতে হবে about.html। কি লিখতে হবে বলো? শুধুমাত্র লিখতে হবে about.html। এরপরে কোন লেখার মধ্যে ক্লিক করতে বলছি বলো? অ্যাবাউট মি এর মধ্যে ক্লিক করতে বলছি। তাহলে অ্যাবাউট মি লেখো, অ্যাবাউট মি লিখে অ্যাঙ্করটা ক্লোজ করো, তাহলে দেখো অটোমেটিকলি কিন্তু পেজের সাথে লিংক হবে। পরীক্ষায় তো সাধারণত এইভাবে কোশ্চেন থাকবে এবং তোমরা এভাবে করে আউটপুট করে দিয়ে আসবা। ঠিক আছে? এখন তো আর এত ডিটেইলস অনেক কিছু ওই যে কোড তৈরি করে দেখানোর সময় নেই। আমরা জাস্ট বেসিক ধারণাগুলো দিয়ে যাচ্ছি, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা, টেস্ট পেপার থেকে সলভ করবা, দেখবা তোমাদের জন্য এগুলো একেবারে ইজি। তাহলে আমাকে বলো, আমি হাইপারলিংক নিয়ে যে দুইটা জিনিস আলোচনা করলাম সেই দুইটা জিনিস তোমরা কি বুঝতে পেরেছো কিনা? হাইপারলিংক নিয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? হাইপারলিংক নিয়ে তোমাদের যদি কোশ্চেন আসে, এই দুইটা কোশ্চেন আসতে পারে, এবং ইমেজ থেকেও তোমাদের কোশ্চেন আসবে, ইমেজের সাথে অনেক সময় লিংক করতে বলে, সেটা একটু পর যখন আমরা ইমেজে যাব তখন আমরা বুঝতে পারবো। ওকে, আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, ইমেজ। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তোমার যখন তোমাদের হয়তো পরীক্ষার রিমিক্স করে আসবে, তো মনে করো টেবিলের মধ্যে একটা ইমেজ দিয়ে দিল, অথবা শুধুমাত্র একটা ইমেজকে লিংক করতে বললো, তো ইমেজটা প্রচুর পরিমাণে আসে। ইমেজ এবং লিংকের সমন্বয়ে মূলত কোশ্চেন গুলো হয়, এবং তোমাদের যারা এবার 24 ব্যাচে আছে, 24 ব্যাচের জন্য কিন্তু মূলত এইগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ইমেজটা থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটা একটু বলে দিচ্ছি আমি তোমাদেরকে। ইমেজটা থেকে কোশ্চেন আসবে সাধারণত ইমেজ এই খেয়াল করো, ইমেজ অ্যাড। হ্যাঁ, ইমেজ অ্যাড করার জন্য মূলত আমরা যে ট্যাগ ব্যবহার করি সেই ট্যাগটার নাম কি জানো? img, যেটাকে বলে ইমেজ সংক্ষেপে। src মানে কি জানো? সোর্স। src মানে কি বলো? সোর্স। এরপরে মাঝখানে আমরা কি লিখি বলো? মাঝখানে আমরা ছবির নাম দিই। তারপর আমরা কি দিতে পারি বলো? তারপর আমরা দিতে পারি ওয়াইড, প্রশস্ত কতটুকু সেটা বলতে পারি, হাইট এবং উইডথ বলবো আমরা width, তারপর হচ্ছে হাইট height।
হাইট বললাম। আর একটা জিনিস এখানে হয়, যেটা দিয়ে তোমাদের অনেক সময় 1 নম্বরে কোশ্চেন আসে, লিখে দিচ্ছি, বুঝাই দিব আমি, সমস্যা নাই। অল্টারনেটিভ। আমি পুরো ফরম্যাটটা লিখলাম, ইমেজ এসআরসি, ছবির নাম, উইথ দিব এবং হাইট দিব, তারপরে অল্টারনেটিভ। অল্টারনেটিভের কাজটাকে একটু পর বোঝাচ্ছি, কারণ এটা দিয়ে অনেক সময় 1 নম্বরে একটা কোশ্চেন কিন্তু আসে। আমি বলে দিই, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে বলো, ইমেজ অ্যাড করার জন্য আমরা মূলত যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স, মনে রাখবা। ছবির নাম, ছবির নাম বলতে এখানে আমরা যেটা বুঝাইছি যে প্রত্যেকটা, তুমি যখন তোমার গ্যালারির কোনো ফটোতে যাবা, গ্যালারির ফটোতে গিয়ে তুমি যখন মোর বা অ্যাবাউটে যাবা, পিকচারের মোরটা ডিটেলসে যাবা, পিকচারের ডিটেলসে দেখবা পিকচারে কিন্তু একটা যে কোনো নাম থাকে, তুমি দেখবা নিশ্চয়ই হাবিজাবি হাবিজাবি, লাস্টে দেখবা ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি। এই যে তোমরা যে মেসেঞ্জারে নড়াচড়া করা পিকচার পাঠাও না, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? ডট জিআইএফ বা গিফ বলো না তোমরা, সেগুলো ডট জিআইএফ বলে। হ্যাঁ, তারপরে ডট বিএমপি, তো এই বিএনপি না, বিএমপি, এমএম, হ্যাঁ মনে রাখো। তো এই টাইপের জিনিসগুলোই সাধারণত পিকচারের মধ্যে থাকে। তাহলে পিকচারের লাস্টের যে এক্সটেনশনটা এইভাবে, যেমন আমরা পেজের নাম সেভ করার সময় আমরা কি লিখছি, অ্যাবাউট ডট এইচটিএমএল না, তো এইচটিএমএল তো আমার এখানে এইচটিএমএল এর ফাইলের এক্সটেনশনের নাম। ঠিক একইভাবে পিকচারের নাম কি, পিকচারের নাম আছে, পিকচারের এক্সটেনশনের নাম হচ্ছে ডট জেপিজি, জেপিইজি, এই টাইপের জিনিসগুলো থাকে। তাহলে এখন এই ছবির নাম বলতে আমরা সেটা বুঝাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এরপরে কি দিব, ওয়াইড, প্রশস্ত কতটুকু ছবি। তারপর আমরা কি দিব, হাইট, হাইট লম্বায় কতটুকু হবে সেটা বলে দিব। অল্টারনেটিভের কাজ একটু পর দেখাচ্ছি। এখন পরীক্ষায় কেমনে থাকবে? পরীক্ষায় সাধারণত থাকবে কি, যেমন মনে করো এটা একটা ছবি দিলাম, এটা মনে করো নায়িকা পরিমনির ছবি, হ্যাঁ, নায়িকা ডট জেপিজি, ছবির নাম দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। আবার কোশ্চেনের মধ্যে মনে করো 300x200 এরকম কিছু দেওয়া আছে। তো তুমি যখন দেখবা এরকম টাইপের কোনো কিছু দেওয়া আছে, পিকচারের নাম দেওয়া আছে এবং পিকচারের মধ্যে ইন্টু মিন্টু দিয়ে কিছু একটা দেওয়া আছে, তাহলে মনে রাখবা এটা হচ্ছে তোমার ছবির নাম। এই যে ছবির নাম বলছিলাম না, এটা তোমার ছবির নাম। আর যখন তুমি 300x200 এরকম টাইপের ইন্টু ইন্টু দিয়ে কিছু কিছু লেখা দেখবা, তখন প্রথমটাকে সবসময় মনে রাখবে, এটাকে ধরবা ওয়াইড, প্রশস্ত ধরবা, আর এটাকে ধরবা হাইট। কি ধরবা বলো? এটাকে উইথ ধরবা এবং এটাকে কি ধরবো বলো? হাইট ধরবো। এখন তুমি দেখো, তোমাকে এই ছবিটা অ্যাড করতে বলছি, তাহলে অ্যাড করতে বললে তুমি কি করবা? ইমেজ ট্যাগের এই ফরম্যাটটাই তো দিবা। দেখো ইমেজ ট্যাগের শুধুমাত্র কিন্তু ওপেনিং ট্যাগ দিছি, ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং নাই। এর জন্য ইমেজ ট্যাগকে কিন্তু আমরা এমটি ট্যাগ বলি। ওই যে এমটি ট্যাগ যখন পড়াইছি সেখানে কিন্তু আমি লিখে দিছিলাম বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা অবজেক্টিভ কোশ্চেন কমন পাবা। তাহলে ইমেজ ট্যাগ একটা কোন ধরনের ট্যাগ বলো? ইমেজ ট্যাগ হচ্ছে কি বলো? এমটি ট্যাগ, মনে থাকবে। ইমেজ ট্যাগটা কি বলবো বলো? এমটি ট্যাগ বলবো। এখন আসো, এখানে আমি ছবির নাম কি দিলাম? নায়িকা ডট জেপিজি। বুঝো ভালো করে, এই নায়িকার চুল টুল তো দেই নাই, এই যে নায়িকার চুল টুল দিলাম। তাহলে নায়িকার চুল টুল দিলাম, এবার দেখো নায়িকা ডট জেপিজি ছবির নাম দেওয়া আছে। তাহলে বলো ছবি অ্যাড করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো? আইএমজি। তারপর আমরা কি ব্যবহার করবো বলো? এসআরসি। এসআরসি মানে কি? সোর্স। এবার কি ছবির নাম, ছবির নাম বলতে আমরা এইটাকে বুঝাইছি। এই ছবির নাম এটা বুঝাই না যে বাংলা ছবির নাম যে খাইছি তোরে পালাবি কোথায় ভালোবাসা দিবি কিনা বল, এরকম ছবির নাম বুঝাই নাই। ছবির নাম বলতে আমরা এই যে যেখানে পিকচারের যে নামটা দেয়া থাকবে, যদি কখনো উদ্দীপকে না দেয়া থাকে পিকচারের কোনো নাম, পিকচারের কথা বলছে কিন্তু পিকচারের কোনো নাম দেয়া নাই, তখন তুমি কিন্তু এরকম লোগো ডট জেপিজি মানে এরকম কোনো পুতুল ডট জেপিজি এরকম টাইপের যে কোনো একটা বানায় নিবা, নিজের মতো করে নামটা বানায় নিবা, যে পিকচার দেওয়া আছে ওইটার অনুযায়ী তো বানায় নিতে হবে। লাস্টে জেপিজি দিতে পারো, জেপিজি দিতে পারো, ডট পিএনজি দিতে পারো, যে কোনো ইচ্ছা তোমার দিতে পারো, যদি কোনো নাম না দেওয়া থাকে। আর যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নামটাই দিতে হবে। যেমন এখানে কি নাম দেওয়া আছে বলো? নায়িকা ডট জেপিজি না, তাহলে আমরা লিখলাম নায়িকা ডট জেপিজি। হ্যাঁ, তাহলে ইনভার্টেড কমা আটকাই দিলাম। তারপর আমরা কি বলছিলাম বলো? প্রশস্ত কতটুকু সেটা দিব, হাইট কতটুকু সেটা দিব। সবসময় মনে রাখবা, যদি তোমার ইন্টু মিন্টু দিয়ে যে এটা না থাকতো না, তাহলে তুমি এটা এই পর্যন্ত আটকাই দিলেই হয়ে যেত।
যেহেতু ইন্টু দিয়ে এটা দিব না, আমরা কি করব বলো, এটা যেহেতু কোশ্চেনে দেয়া আছে, তার মানে মনে রাখবে প্রথমটাকে আমরা কি বলবো সব সময়, প্রথমটাকে আমরা বলবো প্রশস্ত, প্রশস্ত হাইট বা উইথ বলবো, প্রথমটাকে আমরা বলবো উইথ কতটুকু বলো 300 দেওয়া আছে, পরেরটাকে আমরা বলবো হাইট, HEIGHT, হাইট ইকুয়াল টু কত বলা আছে বলো 200 বলা আছে। এই যে 200 300 এগুলো কি বলো, এগুলো পিক্সেল আকারে প্রদর্শন করে, মনে রাখবে। এখন আপাতত এই জিনিসটুকু জানলেই চলবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি কি করলা, তুমি পিকচারের অ্যাড করার জন্য IMG দিলা, SRC দিলা, নাইকা ডট জেপিজি দিবা, পিকচারের নাম যেটা ছিল সেটা দিলা, উইথ এবং হাইট বলে দিলা, তার মানে প্রশস্ত কতটুকু, লম্বাই কতটুকু আছে, পিকচারের সবকিছু বলে দিলা। অল্টারনেটিভের কাজটা কি একটু বলে দিচ্ছি। অল্টারনেটিভের কাজ দিয়ে তোমার খ নাম্বার ব্যাখ্যামূলক টাইপের কোশ্চেন আসতে পারে। অল্টারনেটিভের কাজ হচ্ছে কখনো যদি প্রপারলি কোনো কারণে ছবিটা লিংক না হয়, তাহলে আউটপুট প্রদর্শন করবে না। যেমন মনে করো এখানে ছবির জায়গায় নায়িকা না লিখে তুমি শুধুমাত্র নায়ক লিখছো, তার মানে তোমার ফাইলের নামের মধ্যে কিন্তু নায়িকা ডট জেপিজি দেওয়া আছে। এখন কোনো এক কারণে তুমি বানানটা ভুল করছো অথবা কোনো একটা কারণে একটা ওয়ার্ড মিসিং হয়ে গেল, তখন কিন্তু তোমার ছবিটা কেমন আসবে, তুমি যখন আউটপুট দেখবে এরকম এরকম ভাঙাচোরা কিছু একটা আসবে। ঠিক আছে, তার মানে তোমার ছবিটা প্রপারলি লিংক হবে না বা প্রপারলি ওপেন হবে না। তখন এই অল্টারনেটিভের মধ্যে মূলত একটা মেসেজ দেই, যেমন মনে করো এখানে আমরা লিখলাম মিসিং, মিসিং ফাইল। তাহলে এই অল্টারনেটিভের মধ্যে মূলত আমরা কি লিখি বলো, এই ধরনের মেসেজ গুলো দেই, মূলত এরর বা মিসিং ফাইল। তার মানে কখনো যদি এরকম প্রপারলি লিংক না হয়, তখন মূলত আমরা এই অল্টারনেটিভের মধ্যে যেটা দেই সেটাই এখানকে তোমার আউটপুটের মধ্যে প্রদর্শন করে। এরর থাকতে পারে, মিসিং ফাইল থাকতে পারে, তুমি যেটা দিবা সেটাই তোমার থাকবে। তাহলে আসলে আশা করি তোমরা অল্টারনেটিভের কাজটা বুঝতে পারছো। তাহলে অল্টারনেটিভের কাজ যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য এটা একেবারে সহজ হয়ে গেছে। চলো আমরা একটু দেখি, এতটুকু আমাদের ডান। এবার আসো, তোমাকে যদি আমি বলি এই ইমেজটা থেকে আরেক ভাবে কোশ্চেন আসে, সেটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ছবির মধ্যে তুমি যখন ক্লিক করো, তার মানে ছবির মধ্যে ক্লিক করতে পারো, কোনো একটা ছবির মধ্যে যখন ক্লিক করো তখন তোমাকে অন্য কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, তার মানে ছবিটা লিংক করা আছে। মানে এটা কেমনে করবে, এটা অনেকেই ভুল করো। আমি সহজভাবে বোঝাই দিচ্ছি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি মনে করো তোমাকে বললাম ফেসবুক লেখার মধ্যে ক্লিক করলে ফেসবুকের ওয়েবসাইটে যাবে। একটু আগে আমরা হাইপার লিংক শিখছিলাম না, কেমনে শিখছিলাম বলো, হাইপার লিংকটা কেমনে শিখছিলাম? আমি বলছিলাম একটু আগে, যেমন এই যে এনডিসির মধ্যে ক্লিক করলে এনডিসির ওয়েবসাইটে যাবে, এখন আমি তোমাকে বলছি ফেসবুক লেখার মধ্যে ক্লিক করলে ফেসবুকের ওয়েবসাইটে যাবে। তাহলে আমরা মূলত সেটাকে কিভাবে করতে পারি বলো? তাহলে তোমরা সবাই বলবা এ ট্যাগ, লিংক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগই তো ব্যবহার করি। তারপর আমরা কি ব্যবহার করব বলো? এইচআরডিএফ ব্যবহার করার পর আমরা ফেসবুকের কথা বলছি, তার মানে ফেসবুকের ওয়েবসাইটের কথা বলছি, তাই না? তাহলে ফেসবুকের ওয়েবসাইটের কথা যদি বলি, তাহলে তুমি দেখো ফেসবুকের ওয়েবসাইট কেমন হয়, https://www.facebook.com এরকম হবে না বলো? facebook.com ইনভার্টেড কম আটকায় দিলাম। তারপরে কি কোন লেখার মধ্যে ক্লিক করলে বলছি বলো? ফেসবুক লেখার মধ্যে ক্লিক করলে বলছি, ফেসবুক লেখার মধ্যে ক্লিক করলে বলছি, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করছি। এখন আমি তোমাকে এটা বলি নাই, তোমাকে এখন আমি বলছি যে ফেসবুক লেখার মধ্যে না, তোমাকে এখন আমি বলছি এই যে নাইকা ডট জেপিজি যে পিকচারটা দেওয়া ছিল, এই পিকচারের মধ্যে যদি তুমি ক্লিক করো, পিকচারের মধ্যে ক্লিক করলে তোমার কোথায় যাবে? এই ফেসবুকের ওয়েবসাইটে যাবে। আবারও বলছি, পিকচারটার মধ্যে ক্লিক করলে তোমার ফেসবুকের ওয়েবসাইটে যাবে, মনে করো এটা। এখন যেখানে একটু আগে আমি কি করছিলাম বলো, ফেসবুকের নাম লিখছিলাম, সেখানে আমরা এখন কি করব বলো, এই ফেসবুকের নাম এখন আর এখানে দিব না। তুমি কি করবা, এই যে ইমেজ ট্যাগের যে কাজটুকু করছো, ইমেজ ট্যাগের দেখো, খেয়াল করে দেখো, এই যে ইমেজ ট্যাগের জন্য তুমি মূলত এই যেখান থেকে শুরু করে যে কাজটুকু করছো, সেই কাজগুলো কিন্তু তুমি নরমালি কি করবা বলো, এই যেখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পুরা কাজটুকু করছো, এটাকে তুমি এই যে মাঝখানে দিয়ে দিবা। তো এখানে শুধুমাত্র তুমি যে ছবির নাম দিবে এটা না, নায়িকা ডট জেপিজি এখানে ছবির নাম অনেকে এভাবে ভুল করে, ছবির নাম দিয়ে দেয় না, তুমি পিকচারের জন্য যতটুকু কাজ করছো সেইটা তোমার অ্যাঙ্কর ট্যাগ ওপেনিং ক্লোজিং এর মাঝখানে হবে।
আশা করি তুমি কথা কি বলছি বুঝতে পারছো। আবারও বলতেছি, গুরু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে আমাকে যদি কখনো ছবিতে ক্লিক করলে লিংকে যেতে বলে, তখন তুমি কি করবা? নরমালি লিংক তৈরি করার জন্য তো আমরা এমনি করি, কোন একটা লেখা ছিল তাই মানে লেখা দিছিলাম, এখানে তো লেখা বলে নাই, এখানে বলছে ছবির সাথে লিংক করতে। তা ছবিটা কোনটা? তোমার এই পুরাটা, তুমি পুরাটাকে এনে এই মাঝখানে ঢুকাই দেবে, এই যে ইমেজ ট্যাগটা তুমি মাঝখানে ঢুকাই দিবা। তাহলে কি হবে বলো? ছবিটা তোমার প্রপারলি লিংক হয়ে যাবে। তো আশা করি কঠিন কিছু না, দেখো এগুলো খুবই সহজ। তোমরা, আমি তো বললাম যে আগে কোনো কিছু না করলেও এখন দেখো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে একবার রিভাইজ হয়ে যাবে, এবং এটা তোমরা 24 সাল, 25 সাল, 26 সালের ব্যাচের স্টুডেন্টরা দেখলেও তোমরা বুঝতে পারবা, কোনো ব্যাপার না। আমি এমন ভাবেই তোমাদেরকে করাচ্ছি। তাহলে আসো আমরা লিঙ্কটাও বুঝতে পারলাম। লিংকের পর তার মানে তোমাদের ইমেজ থেকে এই টাইপের জিনিস আসে। তাহলে আমরা দেখলাম হাইপারলিংক থেকে কি কি আসে। হাইপারলিংক থেকে মূলত তোমার কোন একটা ওয়েবসাইটের কথা বলে দিবে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে তোমাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে এরকম বলবে। আবার বলতে পারে হয়তো শুধুমাত্র কোন একটা স্পেসিফিক পেজের সাথে লিংক, আবার বলতে পারে শুধুমাত্র ইমেজ অ্যাড করো, আবার বলতে পারে শুধুমাত্র ইমেজ থেকে ক্লিক করে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, এটা বলতে পারো। এভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। এইটা ছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে লিস্ট। লিস্ট সাধারণত কয় ধরনের হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। কি বলেছি বলো? অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। এটা কি জিনিস আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। অর্ডার্ড লিস্ট মানে মনে করো তোমাকে বাজারে পাঠানো হলো, হ্যাঁ, এখন বাজারের ফর্দটা কেমন হয়? এত বড় হয় না। এখন মনে করো তোমাকে বাজারের ফর্দের মধ্যে সিরিয়ালটা লিখে দেওয়া হলো যে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। সিরিয়ালটা যদি লিখে দেওয়া হয় তাহলে তুমি মনে রাখবা তাহলে সেটাকে আমরা বলবো অর্ডার্ড লিস্ট। কি বলবো বলো? অর্ডার্ড লিস্ট। যদি সিরিয়ালটা না লিখে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? আনঅর্ডার্ড লিস্ট। যেমন তোমাকে যদি বলা হয় তুমি প্রথমে কিনবা এটা, তারপরে কিনবে এটা, তারপরে কিনবে এটা, তোমাকে সিরিয়ালটা মেনটেন করে দেয়া হলো, তাহলে সেটাকে আমরা বলবো অর্ডার্ড লিস্ট। হ্যাঁ, আর যদি সিরিয়াল মেনটেন না করা হয় তাহলে সেটাকে আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট। এটা কিভাবে পরীক্ষা আসে চলো আমরা একটু দেখি। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে সাধারণত কিভাবে আসে একটু দেখি। অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার লিস্ট আমি বুঝাই দিই, তারপরে তোমরা এটার মধ্যে যাই, চলো সমস্যা নাই। অর্ডার লিস্ট মনে রাখবা, যদি কখনো তুমি এরকম কোনো কিছু দেখো 1 2 3 4, ছোট হাতের এ বি সি, এ বি সি, ক্যাপিটাল লেটার এ বি সি, রোমান স্মল লেটারের গুলো, ক্যাপিটাল রোমান গুলো, এরকম যদি কোনো কিছু থাকে মনে রাখবে এগুলাকে বলা হবে অর্ডার্ড লিস্ট। কি লিস্ট বলো? অর্ডার লিস্ট। যেটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? ওএল দ্বারা। তাহলে কি কি বলছি বলো? এবিসিডি 1 2 3 4, রোমান সংখ্যা, ক্যাপিটাল স্মল, এগুলো যদি থাকে সিরিয়াল করা তাহলে আমরা সেটাকে প্রকাশ করি ওএল দ্বারা। কি দ্বারা প্রকাশ করি বলো? ওএল দ্বারা, অর্ডার লিস্ট দ্বারা। আবার যদি তোমাকে কোনো সিরিয়াল বলে দিল না, এরকম সাদা গোল্লা দিল, কালো গোল্লা দিল এবং 4 কোণের চেয়ে এরকম একটা দিল, তো এই জিনিসটাকে আমরা কি বলবো জানো? এগুলাকে সবগুলাকে বলা হবে আনঅর্ডার লিস্ট। কি লিস্ট বলো? আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট মনে রাখবা, আনঅর্ডার লিস্ট 3 ধরনের হয়, মানে 3 ধরনেরটাই বেশি আসে পরীক্ষায়। তো এইটাকে আমরা কি বলবো জানো? এটাকে আমরা বলবো সার্কেল। এগুলোকে টাইপ বলে, আমরা একটু পর করাবো, সমস্যা নাই। সার্কেল বলে। আর এই যে কালো গোল্লাটা না, এটাকে বলবো হচ্ছে ডিস্ক। কি বলবো বলো? ডিস্ক, DISC। হ্যাঁ, আর স্কোয়ার, এটাকে বলা হয় স্কোয়ার, SQARE, SQUARE, স্কোয়ার। তাহলে বলো আনঅর্ডার লিস্টের টাইপ হয় কয়টা? 3টা। বলো এটাকে আমরা বলবো সার্কেল, এটাকে আমরা বলবো ডিস্ক, এটাকে আমরা বলবো স্কোয়ার। তাহলে আমরা কি জানলাম? অর্ডার লিস্টের সংক্ষেপে আমরা মনে রাখবো কিভাবে? 1 2 3 4 দিয়ে থাকবে, সেটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। ABCD এটা এভাবে এভাবে যে কোনো ভাবেই থাকতে পারে, সেটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কেমনে থাকে? সাদা গোল্লা, কালো গোল্লা এরকম টাইপের থাকতে পারে। তো সাদাটার নাম হচ্ছে সার্কেল, কালোটার নাম হচ্ছে ডিস্ক, 4 কোণা যে বক্স টাইপের সেটাকে আমরা বলবো স্কোয়ার। মনে থাকবে? তো আশা করি তোমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শেষ। এখন আসো, আমি একটু আগে বললাম যে পরীক্ষার হলে তোমার কিভাবে আসবে। দেখো মনে করো লিস্টের অর্ডার গুলো দেওয়া আছে 1 2 3 4 এভাবে করে দেওয়া আছে, তখন তুমি টাইপ লিখবা কি? টাইপের মধ্যে আমি দেখাবো একটু পর, টাইপের মধ্যে লিখবা 1,
আমি যদি বলি ABCD তাহলে টাইপের মধ্যে লিখবা কি শুধুমাত্র A। আমি যদি বলি ক্যাপিটাল লেটার ABCD টাইপের মধ্যে তুমি কি লিখবা ক্যাপিটাল লেটারে। আমি যদি লিখি রোমান সংখ্যা ছোট হাতের স্মল লেটারের এগুলা, তাহলে রোমান সংখ্যা তো আর নাই, এজন্য স্মল লেটার I দিব এখানে, মনে রাখবা। আবার যদি লিস্ট আইটেম গুলোর মধ্যে এরকম ক্যাপিটাল লেটারের এটা দেখি, তাহলে এটা ক্যাপিটাল লেটার I দিব, এটা মনে রাখো। আমরা যদিও এখন করব অর্ডার লিস্ট কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে এবং সেটা যদি আমরা একটু দেখি, তাহলে তোমরা দেখো কোশ্চেন তোমার থাকবে এভাবে। তুমি একটু দেখো 1 2 3 বলে দিছি। 1 2 3 বলে দেওয়ার মানে হচ্ছে এটা কিভাবে করবে, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট বলে দেওয়া আছে। 1 2 3 A B C, এইটা রোমান সংখ্যা ভাবে যদি থাকে তাহলে সবগুলোকে আমরা কি বলছিলাম বলো, এগুলো সব হচ্ছে আমার অর্ডার লিস্ট না। তাহলে অর্ডার লিস্টের মধ্যে আমরা বলে দেই কিভাবে, এটা সাধারণত প্রকাশ করে কিভাবে, ওএল, এরপরে যেমন মনে করে এখানে আছে 1, তাহলে ওএল আমরা কি লিখবো জানো, টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 1। ঠিক আছে, এখন তুমি বলো এই 1 এর জায়গায় যদি এরকম ABC থাকতো তাহলে প্রথমটা সব সময় দিতে হয়, তাহলে টাইপ ইকুয়াল টু এখানে কি লিখতা A। আবার যদি এটা থাকতো, এই যে এটা যদি থাকতো তাহলে এখানে ক্যাপিটাল লেটার A লিখতা। আবার যদি এটা থাকতো তাহলে কি লিখতা বলো, টাইপ ইকুয়াল টু স্মল লেটার I লিখতা। হ্যাঁ, বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখানে তুমি খেয়াল করো, এখানে যদি এটা থাকতো তাহলে তুমি ক্যাপিটাল লেটার I লিখতা। শুধুমাত্র চেঞ্জ কতটুকু জায়গা হবে বলো, চেঞ্জ কিন্তু তুমি সাধারণত দেখবা চেঞ্জটা তোমার কিন্তু এই যে এইটুকু জায়গার মধ্যে হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে শুধুমাত্র চেঞ্জ কিন্তু তোমার এইটুক জায়গার মধ্যে হয়েছে, এইটা তুমি খেয়াল রাখবা। তাহলে তোমার অর্ডার লিস্ট থেকে যদি কখনো কোশ্চেন আসে এরকম করে আসতে পারে, সিরিয়াল যদি মেনটেন করা থাকে তাহলে তো একটা কাজ করতে হবে, আবার সিরিয়াল যদি উল্টাপাল্টা থাকে তাহলে আবার আরেক কাজ করতে হবে। সেগুলো আমি এখনই দেখাবো তোমাদেরকে, টেনশন নাই। তাহলে তুমি মনে রাখবা যখন অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 4 এর অংশ থাকবে, টাইপের মধ্যে আমরা প্রথমটাকে দিব, এবিসিডি থাকলে স্মল লেটার এটা প্রথমে দিব, এরকম থাকলে ক্যাপিটাল লেটার এটা টাইপের মধ্যে দিব, এরকম থাকলে স্মল লেটার I কে আমরা দিব, এরকম থাকলে কি করব বলো, ক্যাপিটাল লেটার I কে আমরা দিব। ঠিক আছে, এখন আসো আমরা যদিও অফলাইন ক্লাসে লিস্ট আইটেম আমি সুন্দর একটা লিস্ট দেই, এটা তো অনলাইনে দেয়া যাবে না, যদিও সবাই দেখতেছে, দেয়া যাবে না, আমরা নরমালি শিখি। চলো, যদি আনঅর্ডার লিস্ট আসতো তাহলে খেয়াল করো আনঅর্ডার লিস্ট দিয়ে কয়েক ভাবে আসতে পারে। যদি তোমার এইরকম ডিস্ক, এই যে কালো, দেখো তো কালো না, কালো এগুলাকে আমরা কি বলবো বলো, এই যে টাইপ ইকুয়াল টু ডিস্ক বলবা। কি বলবা বলো, ডিস্ক বলবা। আর সাদা যদি এরকম থাকতো তাহলে সেটাকে আমরা কি বলতাম বলো, সার্কেল। আর চারকোনার চ্যাট এটার যদি আমরা কি বলছিলাম বলো, স্কোয়ার। আর যদি এরকম কখনো থাকতো, লিস্ট দিছে কিন্তু এরকম দিছে, খেয়াল করে দেখো, এরকম দিলে তাহলে এটাকে কিন্তু আমরা এখানে কিন্তু টাইপ বলে দেওয়া আছে বলো, সাদাটা কালোটা বা চারকোনার চ্যাটটা কোনোটা আছে বলো, নাই। তাহলে এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা বলবো নান। তাহলে মনে রাখবা তোমাদের কিন্তু লিস্ট থেকে যদি কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেনই কিন্তু আসার সম্ভাবনা আছে। এখন আসো প্রশ্ন কেমন থাকে এবং আমরা আউটপুট কেমন দেখি সেই বিষয়গুলো একটু আলোচনা করি। তারপরে তোমাকে একটু জটিলের মধ্যেও যাব, নরমালের মধ্যে একটু ঘাপলা লিস্ট করাবো, এরপর একেবারে ঘাপলা লিস্টটা করাই দিব ইনশাআল্লাহ, তারপরে তোমরা আর কখনো আটকাবা না। কি বুঝতে বোঝা গেছে? চলো চলো আমরা একটু দেখি। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে কোশ্চেনটা হচ্ছে এই যে এটা সাবজেক্ট লিস্ট, লেখাটা একটু বড় করে আছে। তারপরে তুমি দেখো এখানে 1 2 3 4 লিখছি। আচ্ছা তুমি আমাকে বলো 1 2 3 4 থাকলে এটাকে কি অর্ডার লিস্ট বলবো না আনঅর্ডার লিস্ট বলবো? অবশ্যই অর্ডার লিস্ট বলবো। তার অর্ডার লিস্ট যদি থাকে তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমে তো আমরা HTML ওপেন করব। তারপর কি ওই হেড টাইটেল দেই নাই, ডিরেক্ট বডি, চুরি করছি একটু আর বডি দিলাম। বডি দেওয়ার পর এরপরে তুমি বলো এই ধরনের লাইনগুলোকে আমরা বলবো হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের মধ্যে দিব। তো হেডিং ট্যাগ আমরা কয়টা শিখছিলাম বলো, হেডিং ট্যাগ আমরা কয়টা শিখছিলাম বলো, হেডিং ট্যাগ আমরা শিখছিলাম, এই কালার বোঝা যায়? আচ্ছা, হেডিং ট্যাগ আমরা কয়টা শিখছিলাম বলো তো, হেডিং ট্যাগ আমরা শিখছিলাম হচ্ছে টোটাল কয়টা, ব্ল্যাক। আচ্ছা, হেডিং ট্যাগ আমরা কয়টা শিখছিলাম বলো, হেডিং ট্যাগ আমরা 6টা শিখছিলাম, H1 থেকে H6 পর্যন্ত, তাই না? তো তুমি এখানে H4 নিছো। আবার যদি মনে করো এই লেখাটা যদি মাঝখানে থাকতো তাহলে এই যে H4 এর মধ্যে তুমি তখন কি করতে জানো, H4 এর মধ্যে এখানে আমরা কি দিব বলো, ALIGN অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, যদি এখানে আমি ব্যবহার করি নাই, চাইলে তোমরা এটা ইউজ করতে পারতা। তারপরে তুমি এখানে কি লিখতে বলো, সাবজেক্ট লিস্ট দেন তোমার H4 ক্লোজ। তাহলে তোমার অটোমেটিকলি কি হতো বলো, এই H4 এর লেখাটা, এই লেখাটা পুরোপুরি মাঝখানে আসতো। তো এখানে আমি কোন ট্যাগ দিছি বলো, H4 এর ট্যাগটা দিছি। এরপর তুমি বলো এটা কি এটা থেকে শুরু করবা না,
এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? অবশ্যই অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য তুমি কি করবা বলো? ওএল, তারপর আমরা দেব কি টাইপ, টাইপ ইকুয়াল টু বলো প্রথমটা না, প্রথমটা সবসময় বলে দিবা 1, ঠিক আছে, টাইপ ইকুয়াল টু 1 বলে দিলাম। এবার তুমি বলো এই জিনিসগুলোকে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ এগুলোকে সবগুলোকে বলা হয় লিস্ট আইটেম। কি আইটেম বলো? লিস্ট আইটেম। লিস্ট আইটেমকে প্রকাশ করি আমরা এলআই দ্বারা। কি দ্বারা বলো? এলআই দ্বারা। তাহলে তুমি দেখো এলআই ওপেন, এলআই ক্লোজের মাঝখানে ফিজিক্স লিখলাম, এলআই ওপেন, এলআই ক্লোজের মাঝখানে কেমিস্ট্রি লিখলাম, এলআই ওপেন, এলআই ক্লোজের মাঝখানে বাংলা লিখলাম, ওপেনিং ক্লোজিং এর মাঝখানে ইংলিশ লিখলাম। দেন অর্ডার লিস্ট শেষ হয়ে গেল, আমরা অর্ডার লিস্ট শেষ করে ফেললাম। এখন এখানে একটা কোশ্চেন তোমাদের মাথায় ঘুরপাক খেতে পারে যে স্যার আপনি তো এখানে 1 দিছেন, আপনি 2, 3, 4 কোনো কিছু দিলেন না কেন? তুমি মনে রাখবা তুমি যখন এখানে 1 দিবা, 1 বলে দেওয়ার মানে হচ্ছে তুমি ধারাবাহিক প্রথম সিকোয়েন্সটা বলে দিছো 1, তার মানে তুমি এরপরে যতগুলো এলআই ব্যবহার করবা সে প্রথম এলআইটাকে 1 ধরবে, তারপরেরটাকে 2 ধরবে, তারপরটাকে 3 ধরবে, তারপরটাকে 4 ধরবে, এভাবে করেই করবে। তার মানে এটা আমাদের কাজ হচ্ছে প্রথম সিকোয়েন্সটা বলে দাও, আর বাকিটা তোমার দায়িত্ব না, তুমি যতগুলো এলআই ব্যবহার করতেছো সেই সিরিয়াল করে দিবে। কাহিনী কি বুঝতে পারছো কেন আমরা 2, 3 দেই নাই? কারণ এটা যখন এই যে একটু পর কঠিন লিস্ট টেবিলটার মধ্যে যাব না, বা কঠিন আমরা লিস্টের মধ্যে যাব না, ওই যে ঘাপলা লিস্ট যেটাকে আমরা নেস্টেড লিস্ট বলি, আমি সাধারণত ঘাপলা লিস্ট বলি, তো ওই টাইপের ওটার মধ্যে গেলে তখন তোমরা এটা বুঝতে পারবা। তাহলে খেয়াল করো যদি কখনো এরকম, তার মানে আমরা 1 বলে দিছি মানে 1, 2, 3 সেই অটোমেটিক প্রথম এলআই কে 1 ধরবে, তারপর এলআই কে 2 ধরবে, এরকম করে 4 পর্যন্ত যতগুলো এলআই ব্যবহার করবা তত সে মার্কস করে দিবে বা নাম্বার গুলো বসাই দিবে। তাহলে ক্লিয়ার কিনা বলো? তাহলে সেম ভাবে তুমি আমাকে বলো তো এখানে যদি 1, 2, 3 না থেকে এখানে থাকতো এ বি সি, এ বি সি ডি এরকম থাকতো, তাহলে বলো এই 1 এর জায়গায় তখন তুমি কি ব্যবহার করতা? স্মল লেটার এ ব্যবহার করতা না? আবার যদি মনে করে এরকম না থেকে তোমার ক্যাপিটাল লেটার এ বি সি থাকতো, তাহলে বলো এটার জায়গায় তুমি কি ব্যবহার করতা? ক্যাপিটাল লেটার এ ব্যবহার করতা না? আবার যদি মনে করে স্মল লেটার এইটা যদি থাকতো, এরকম যদি থাকতো, হ্যাঁ, তাহলে তুমি কি ব্যবহার করতা বলো? এটার জায়গায় ছোট হাতের আই ব্যবহার করতা না? তো টাইপের জায়গাটুকু তোমার শুধুমাত্র চেঞ্জ হবে, একটু আগে তো আমরা দেখছি তাই। আবার যদি এরকম যদি থাকতো এই যে ক্যাপিটাল লেটার এরকম যদি, তাহলে এখানে ক্যাপিটাল লেটার আই হইতো। তো আশা করি তোমরা অর্ডার লিস্টের মধ্যে যে টাইপের কোশ্চেন হয় সেটা তোমরা বুঝে ফেলছো। যদিও এটার মধ্যে আবার ব্যতিক্রমী আছে, সেটাও আমি দেখাবো একটু পরে। তাহলে অর্ডার লিস্ট তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য আনঅর্ডার লিস্টও সহজ। সেম জিনিস দেখো, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি করব দেখো, সেম HTML ওপেন, বডি ওপেন, H4 দিলাম আমরা, কারণ এটা তো একটা হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগ দিলাম। এবার দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা এবং ইংলিশ এগুলো কি বলো? সব কোন লিস্ট বলো? আনঅর্ডার লিস্ট। টাইপ কিরকম? সাদাটা না কালাটা বলো? সাদাটা না কালাটা? এটা অবশ্যই কালাটা। তার মানে কি? কালাটা মানে ডিস্ক, আর সাদাটাকে কি বলতাম বলো? সার্কেল বলতাম। তো দেখো ইউএল টাইপ ইকুয়াল টু আমরা কি বললাম বলো? ডিস্ক বললাম। তাহলে এখানে যদি সাদা গোল্লা থাকতো তাহলে এখানে কি বলতাম বলো? সার্কেল বলতাম। তারপর যদি এখানে যদি এরকম চার কোণা বক্স বক্স থাকতো তাহলে সেখানে আমরা কি দিতাম বলো? স্কোয়ার বলতাম। জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকু। তারপরে তো এলআই 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 এগুলো তো সব সেম, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। বলো অর্ডার লিস্ট মানে আনঅর্ডার লিস্টের এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে সার্কেল দিয়েও থাকতে পারে, ডিস্ক দিয়েও থাকতে পারে, আর যদি কোনো কিছু না থাকতো তাহলে এই জায়গায় কি লিখতা বলো? ডিস্কের জায়গায় লিখতাম নান, NONE, নান। ডান, নান তার মানে ডান। চলো আমরা এবার পরেরটায় চলে যাই। তোমাকে যদি একটু কঠিন কোশ্চেন দেয়, নরমালের মধ্যে যদি ঘাপলা লিস্ট দেয়, যেমন এখানে কি সিরিয়ালটা মাঝখান থেকে দিছি না? দেখো মাঝখান থেকে দিছি না? এখনই তো তুমি ঝামেলায় পড়বা। মাঝখান থেকে যদি কোনো সিরিয়াল থাকে তখনই তুমি প্যারায় পড়ে যাবা। তখন কি করতে হবে দেখো, আমি এটা একটু বলে দিচ্ছি, যদি এখানে মধ্যে একটু চেঞ্জ করবো আমি কোডের মধ্যে। চলো তাহলে প্রথম লাইন আমরা কি করলাম? HTML ওপেন করলাম, বডি ওপেন করলাম। এরপরে তোমরা দেখো এটা কত থেকে শুরু হয়েছে? 5, 6, 7 না? এবং এটা কোনটার অংশ বলো? 1, 2, 3, 4 এর অংশ তো। তাহলে আমরা সবসময় কি করব জানো? এই যে ওএল, এরপর আমরা সবসময় কি বলবো? টাইপ বলবো। টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে সবসময় কি বলতে হয় জানো? যদি কখনো মাঝখান থেকে কোনো কিছু থাকে তাহলে মনে রাখবা টাইপের মধ্যে তুমি যেটা বলতেছিলা এর আগে, যেমন ওই যে 1, 2, 3 থেকে শুরু হয়েছিল তুমি 1 বলছিলা, এবিসিডি থেকে শুরু হয়েছিল তুমি ছোট হাতের বলছিলা, ক্যাপিটাল লেটার এবিসিডি থেকে শুরু হলে ক্যাপিটাল লেটার এ বলছিলা। তারপরে যদি আবার রোমান সংখ্যা যদি থাকতো প্রথমটা সবসময় বলে দিবা। যেমন মনে করো এটা কি 1, 2, 3, 4 এর অংশ না? তা টাইপের মধ্যে তুমি কি বলবা বলো? টাইপের মধ্যে তুমি 1ই বলবা। বলার পর এটা দেখো তো কত থেকে শুরু হয়েছে? 5 থেকে না?
তাহলে বলো 5 থেকে যেহেতু শুরু হয়েছে, তার মানে এখানে তুমি কি করবা বলো, এখানে তুমি বলবা স্টার্ট ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 5। ঠিক আছে, স্টার্ট ইকুয়াল টু কি বলবা বলো, ইনভার্টেড কমার মধ্যে 5। তার মানে তুমি যখন এটা দিবা তাহলে সে কি করবে, 1 2 3 4 এরটাই 5 নাম্বার থেকে স্টার্ট করবে। বুঝে গেছে? তারপরে তো তোমার নরমালি বাকিগুলো তো সব সেম, এলআই ওপেন কফি, এলআই ক্লোজ, এলআই ওপেন মিল্ক, এলআই ক্লোজ, এলআই ওপেন টি, সবগুলো দিলাম। অর্ডার লিস্ট শেষ হয়ে গেল। এই যে এখানে আমরা কি অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ডান। তাহলে কাহিনী কি বুঝছি, যদি মাঝামাঝি থেকে কখনো কোনো কিছু থাকে, তার মানে মনে রাখবা সংখ্যা যদি মাঝামাঝি থেকে থাকে তাহলে কি করব, টাইপ ইকুয়াল টু প্রথমটাই দিব এবং স্টার্ট ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছে সেটা বলে দিব, সংখ্যা যদি মাঝামাঝি থেকে থাকে। এবারে সে যদি এবিসিডি মাঝখান থেকে থাকতো তখন তুমি কি করতা, তখন তুমি খেয়াল করে দেখো, ওয়েল টাইপ ইকুয়াল টু ক্যাপিটাল লেটার এবিসিডি এর অংশের জন্য ক্যাপিটাল লেটার এই বললাম। আর স্টার্ট ইকুয়াল টু, তখন এখানে অনেকে যে ভুলটা করো, এখানে লেখো ডি ডি ডি। মনে রাখবে এখানে কিন্তু ডি দেওয়া যাবে না, ডি নাম্বার ওয়ার্ডটা যত নাম্বারে তত দিতে হবে, ডি নাম্বার ওয়ার্ডটা যত নাম্বারে তত দিতে হবে। দেখো এ বি সি ডি, ডি নাম্বার ওয়ার্ড 4 নাম্বারে, এর জন্য কিন্তু আমরা এখানে 4 দিছি। তাহলে মনে রাখবা সংখ্যার ক্ষেত্রে কি মনে রাখবা, সংখ্যার ক্ষেত্রে যত নাম্বার দিয়ে শুরু হয়েছে তত দিবা। আর এবিসিডির ক্ষেত্রে শুরু করবা যত নাম, মানে মনে করো এই ওয়ার্ডটা যত নাম্বারে সেটা তোমার দিতে হবে। রোমান সংখ্যার ক্ষেত্রে দেখো, রোমান সংখ্যা মনে করো আমি তোমাকে দিছি এরকম 3 4 5 এরকম রোমান সংখ্যা দিছি, তখন তুমি কি করবে বলো, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু স্মল লেটার না, স্মল লেটার আই, স্টার্ট ইকুয়াল টু কত বলো, স্টার্ট ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 3, কারণ 3 থেকে শুরু হয়েছে। এইভাবে করে কিন্তু তোমার সাধারণত এটা সাজাইতে হবে। তাহলে বলো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো, কখনো যদি এরকম কঠিন মাঝামাঝি থেকে কখনো কোনো কিছু আসে, তাহলে তুমি মনে রাখবা যদি সংখ্যা আসে তাহলে আমরা দিব এভাবে, যদি এবিসিডি থাকে ওই নাম্বার ওয়ার্ডটা যত নাম্বারে সেটা দিব, আর যদি তোমার রোমান সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু এভাবে করে অ্যান্সার করব। রোমান সংখ্যা যত দিয়ে শুরু হবে সেটাই আমরা বলে দিব, টাইপের মধ্যে আমরা বলে দিই কোনটা যেটা থাকে সেটা, আর স্টার্টের মধ্যে আমরা বলে দিই যত নাম্বার থেকে শুরু হয় সেটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা প্রপারলি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে এই যে আসিতেছে নায়ক, সবচেয়ে কঠিন যে টেবিলটা, মানে সবচেয়ে কঠিন যে লিস্টটা, এই লিস্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এই লিস্টটা করার জন্য আমরা সাধারণত একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিস্টটা আগে আমি একটু বোঝাই দিই। দেখো এই লিস্টটাকে আমি বলি ঘাপলা লিস্ট, এবং এই টাইপের কোশ্চেনই সব লাস্ট যে 2023 সালের পরীক্ষার কোশ্চেন গুলো ছিল সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেনই বেশিরভাগ ছিল, বুঝছো? তো আমি তোমাদেরকে একটা সহজ কোশ্চেন আগে করাই, তারপর এটা দেখাই, তোমাদের ইজিলি বুঝতে পারবা। যদিও আমি একভাবে করাবো, তোমরা এখান থেকে দেখলেও বুঝতে পারবা, আমি পুরোপুরিটা বুঝাই দিব, টেনশন নেই। আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো কোশ্চেন হচ্ছে এরকম, দিয়ে বুঝাই তাহলে সুন্দর হবে। মনে করো আমি দিলাম এ নেস্টেড লিস্ট, এক নম্বরে মনে করো কি খেতে ইচ্ছে করতেছে, টি। 2 নম্বরে মনে করো ইচ্ছে করতেছে কফি। আচ্ছা, এখানে কফির মধ্যে মনে করো আছে হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে হট কফি, একটা হচ্ছে মনে করো কোল্ড কফি। কোল্ড কফির আন্ডারে আবার আছে মনে করো চায়না, তারপর আছে হচ্ছে আফ্রিকা। যদি আমি যেভাবে করাচ্ছি সেভাবে করলে সবচেয়ে বেটার হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে মনে করে দিলাম মিল্ক। কোশ্চেন হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট, একটা বুঝলে এই টাইপের যত কঠিন কোশ্চেন আসুক পারবা, কোনো ব্যাপারই না। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে আমরা প্রথম লাইনটা কি বলছিলাম বলো, আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ, HTML, ক্যাপিটাল লেটার হয়, স্মল, তারপর দিলাম, তারপর HTML ওপেন, তারপর ডিরেক্ট ওই যে টাইটেল টাইটেল দিলাম না, চুরি করলাম একটু, সমস্যা নেই, বডি ওপেন। বডি ওপেন করার পর তোমরা দেখো এই ধরনের লাইনগুলোকে আমরা কি বলছিলাম যেন বলতো, হেডিং ট্যাগ বলছিলাম না? তো হেডিং ট্যাগ মোটামুটি একটা সাইজ দিলাম, মনে করো H3 দিলাম,
আবার দেখো লেখাটা কিন্তু মাঝখানে আছে, তাহলে মাঝখানে আনার জন্য আমরা কি দিব বলো? অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে সেন্টার। খুবই মনোযোগ দিব, একটা বুঝলে পৃথিবীর সব এই টাইপের কোশ্চেন পারবা। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, হ্যাঁ। আবার দেখো তো এটা নিচে আন্ডারলাইন আছে না, তাহলে আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ দেব? ইউ ট্যাগ। কোন লেখাটা মাঝখানে আছে? এ নেস্টেড লিস্ট, তারপরে কি বলো? ইউ ট্যাগ ক্লোজ, দেন H3 ক্লোজ। তাহলে আমরা যদি এই যে খাতার মধ্যে কল্পনা রাজ্যে যদি আউটপুট দেখি, তাহলে কতটুকু আউটপুট আসবে? শুধু একটুকু আসবে। এবার আসো, এবার আমরা কার কাছে যাব? টি এবং কফির কাছে যাব না? দেখো একটু আগের লিস্ট গুলো কেমন ছিল? একটু আগের লিস্ট গুলো কিন্তু আমাদের ঠিক এরকম ছিল, একই বরাবর ছিল, তাই না? এখন যে লিস্টটা আমরা ব্যবহার করছি, দেখো এখন যে লিস্টটা ব্যবহার করছি, এই লিস্টটার মধ্যে দেখো টি নরমালি ছিল, কফির আন্ডারে আবার দুইটা দিয়ে দিছি আমি, আবার কোল্ডের আন্ডারে দুইটা দিয়ে দিছি। এখানে ঝামেলাটা। এবং এই জায়গাটুকু বুঝতে পারলে তোমার অঙ্ক এই টাইপের কোশ্চেন, যেভাবে যত কঠিন কোশ্চেনে আসুক তোমরা পারবা। আমি সিস্টেমটা বুঝাই দিচ্ছি, খুবই খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে নরমালি এখন তোমরা বলবা এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি বলবো বলো? ইউএল। এরপর আমরা কি দিব বলো? টাইপ। ইউএল টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আমরা কি বলবো? এই সাদাটা না কালাটা বলো? কালোটা না? পুরো বক্স গোল্লা করা যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো ডিস্ক। কালোটার নাম হচ্ছে ডিস্ক। ইনভার্টেড কমা আটকাই দিলাম, সি আবার পালাই কই। আচ্ছা বলো ডিস্ক। এবার বলো টি। টি কফি এগুলোকে আমরা কি বলতাম বলো? এগুলোকে আমরা বলতাম লিস্ট আইটেম। কি আইটেম বলো? লিস্ট আইটেম, তাই না? ওকে, তাহলে লিস্ট আইটেমকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? এলআই। লিস্ট আইটেমকে কি দ্বারা প্রকাশ করো? এলআই। তাহলে এলআই বলে প্রথমটা দেওয়া আছে টি, আমরা এলআই ক্লোজ করে দিই, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলাটা পাকাইছি কিন্তু পরেরটার মধ্যে, এটা একটু খেয়াল করে দেখো। তাহলে এখন এলআই ওপেন করো, এলআই ওপেন করো, এলআই ওপেন করার পর তারপরে তুমি যদি কি করো, এখানে তো আগেই ক্লোজ দিছি না, দূর পালিয়ে যাও তুমি, আসো। তাহলে দেখো এলআই ওপেন করো, দেখো কফি আছে না, তাহলে আমরা লিখি কফি। এর আগে আমরা যেটা করছিলাম, এলআই ওপেন করছিলাম, দেন এলআই ক্লোজ করছিলাম। কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো কফির আন্ডারে আমার আরো হট এবং কোল্ড দেওয়ার কারণে আমি যে এখানে এলআইটা ওপেন করছিলাম, এখানে এলআই ক্লোজ করা যাবে না। আবার বলছি, আমরা এই যে নরমালি কি করতাম? এলআই ওপেন করতাম, এলআই ক্লোজ করতাম, এলআই ওপেন করতাম, এলআই ক্লোজ করতাম, এর আগে তো তাই করছি, তাই না? কিন্তু এখানে তুমি এলআই ওপেন করবা ঠিকই, লিস্ট ওপেন করবা ঠিকই, কিন্তু এখানে লিস্ট ক্লোজ করা যাবে না। কেন না? কারণ হচ্ছে, আমি বলি তোমাকে, কারণ হচ্ছে যে এই যে তুমি কি করলা বলো? এই যে তোমার কফির আন্ডারে কি আছে বলো? হট এবং কোল্ড আছে। একটা আন্ডারে আছে বিধে এটা আমরা ক্লোজ করতে পারবো না, ক্লোজ আমরা শেষে গিয়ে করব। ওকে ফাইন। তাহলে তোমার কফির কাজ শেষ, আমরা পরে দেখতেছি ক্লোজিং এর বিষয়টা। এবার তুমি যাবা কার কাছে? হট এবং কোল্ড এর কাছে না? তো হট এবং কোল্ড এটা কি বলো? এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? অবশ্যই আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্টকে আবার আমরা কি দ্বারা প্রকাশ করব বলো? ইউএল। ইউএল এর পর টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে তুমি কি বলবা? এটা কিন্তু চার কোণা বক্সটা, তার মানে কি স্কোয়ার বলবো না বলো? স্কোয়ার ইনভার্টেড কমা আটকাই দিলাম। এবার বলো হট এবং কোল্ড। হটের মধ্যে কোনো ঝামেলা নাই, দেখো কোল্ড এর আন্ডারে আবার দুইটা। তাহলে নরমালি আমরা কি করব বলো? এলআই ওপেন করব, হট লিখবো, হটে কোনো ঝামেলা নাই, এলআই ক্লোজ করব, এলআই ওপেন করব, কোল্ডে ঝামেলা আছে, কোল্ড বললাম, এলআই ক্লোজ করা এখানে কি যাবে না? মনে রাখবা এখানে এলআই ক্লোজ করা যাবে না, কেন না? কারণ কোল্ডের আন্ডারে আবার দেখো চায়না এবং আফ্রিকা আছে, যে কারণে আমরা এলআই ওপেন করছি ঠিকই, কিন্তু ক্লোজ করব না, ক্লোজিং গুলো আমরা একেবারে শেষে করব। এখন তুমি একটু খেয়াল করে দেখো এরপরে কি কি আছে? চায়না এবং আফ্রিকা। কে কে আছে বলো? চায়না এবং আফ্রিকা। খেয়াল করো, চায়না এবং আফ্রিকা এটা আবার কি লিস্ট বলো? অর্ডার লিস্ট না? তাহলে অর্ডার লিস্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? ওএল। তারপর আমরা কি বলবো বলো? টাইপ। টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আমরা কি দিব জানো? ইনভার্টেড কমার মধ্যে এখানে কিন্তু 1 আছে, 1 এ দিলাম। মনে করে এখানে থাকতো 11 12 এরকম যদি থাকতো তাহলে কি বলতাম বলো? টাইপ ইকুয়াল টু 1 স্টার্ট ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে কত বলো? 11। ইয়ে পেরে গেছি। এবার বলো, এবার হচ্ছে আমরা 11 এবং 12 যেহেতু এইগুলো লিস্ট আইটেম, আমরা এলআই ওপেন করব। এলআই ওপেন করে প্রথমটা চায়না আফ্রিকার মধ্যে যেহেতু কোনো ঝামেলা নাই, প্রথমে লিখবো চায়না, এলআই ক্লোজ করব, এলআই ওপেন করব, আফ্রিকা লিখবো, তারপর হচ্ছে এলআই ক্লোজ করব,
এবার দেখো এখানে কিন্তু এসে অর্ডার লিস্ট শেষ, কারণ এরপরে আমরা মিল্কের কাছে যাব। যেহেতু এখানে অর্ডার লিস্ট শেষ, তার মানে এখানে কিন্তু আমরা ওএল ক্লোজ করে দিব। এখানে কিন্তু আমরা কি ক্লোজ করব বলো? এখানে কিন্তু আমরা ওএল ক্লোজ করব, কারণ এতটুকু তো কোনো ঝামেলা নাই। এখন তুমি খেয়াল করো, তুমি মিল্কের কাজ করার আগে, এই মিল্ক কিন্তু দেখো টি, কফি, মিল্ক একই বরাবর একইটার আন্ডারে ছিল। এখন তুমি যে কাজটা করবা, এই মিল্কের কাজ করার আগে তুমি উপরে যে যে ট্যাগ গুলো ওপেন করছিলা, ক্লোজ করো নাই, সেগুলোর ক্লোজিং দিবা। বুঝছো? ওপেন করছিলা, ক্লোজ করো নাই, সেগুলোর ক্লোজিং দিবা। এবং এই ক্লোজিংটা তুমি খেয়াল করবা নিচের দিক থেকে, নিচের দিক থেকে ওপেনিং ক্লোজিং গুলো খুঁজতে খুঁজতে যাবা। এখন একটু খেয়াল করে দেখো, খুবই মনোযোগ দিব আমরা, হ্যাঁ? এখন একটু খেয়াল করো। আমরা একটু দেখি প্রত্যেকটার ওপেনিং ক্লোজিং খুঁজে বের করি। দেখো তো, এটার ওপেনিং, এটার ক্লোজিং কোনটা? এটা ওপেনিংও আছে, ক্লোজিংও আছে, ওপেনিংও আছে, ক্লোজিংও আছে। তার মানে এতটুকুতে কোনো ঝামেলা নাই। আছে বলো? নাই। এবার তুমি খেয়াল করে দেখো, এখানে একটা এলআই ওপেন দিছিলাম, এখানে কি ক্লোজ দিছো তুমি? দাও নাই। তার মানে একটা এলআই ক্লোজ দাও। তাহলে বলো এইটার আউটপুটটা কই বলো তো? এটার আউটপুটটা হচ্ছে এই যে, না? এবার তুমি বলো এই এলআই এর ওপেন আছে, এটা তো ক্লোজ আছে, ঝামেলা নাই। এই ইউএল এর ওপেন দিছিলা, এটার কিন্তু তুমি ক্লোজিং দাও নাই এখনো। তাহলে এই ইউএল এর ক্লোজিংটা দিয়ে দাও। এই ইউএল এর ক্লোজিংটা কোথায়? এই যে, বুঝো ভালো করে, খুব ভালো করে বুঝবা। আমি এটা অন্য কালার কালি দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। মনে করে এই ইউএল এর ক্লোজিং কোনটা? এই ইউএল এর ক্লোজিং হচ্ছে এটা। হুম, এবার আসো, এখানে এলআই ওপেন দিছে, এটার কি ক্লোজিং দিছো? এটার ক্লোজিং দাও নাই, তাহলে এটার ক্লোজিং দিয়ে চলো। এটার ক্লোজিং কি? একটা কি, এটা কি এলআই ছিল না? হ্যাঁ, এলআই ছিল, একটা এলআই ক্লোজিং দিলাম। এটা আবার অন্য একটা কালি কলম দিই, মনে করো সাদাই দিলাম। তাহলে এই এলআই এর ক্লোজিংটা কোথায়? এই যে, বুঝো ভালো করে। এই এল এর ওপেনিং দিছো, এটা তো ক্লোজিংও আছে, তাহলে ঝামেলা নাই। এই ইউএল এর ওপেনিং দিছিলে, এটা কি ক্লোজিং দিছো? তাও নাই। তাহলে নিশ্চয়ই কি করবা বলো? এটার ক্লোজিংটাও তোমাকে দিতে হবে। তার মানে এটার ক্লোজিংটাও কি বলো? ইউএল ক্লোজিং দিয়ে দিলাম। তার মানে তুমি মনে রাখবা, আমরা যদি বলি এই যে এইটা সাদাই নেই, তার মানে মনে রাখবা এখানে এই ইউএল এর ক্লোজিংটা কোনটা? এটা না? তা দেখো প্রত্যেকটার ওপেনিং ক্লোজিং যদি হয়ে যায়, এখন আমরা মিল্কের কাজ করতে পারবো। আমি সহজ ভাবেই করি, তোমরা এভাবেই করবা, নালে আবার ওই অন্যভাবেও বলবো, কিন্তু অন্যভাবেটা তোমাদের কঠিন লাগতে পারে। তাহলে এতটুকু পর্যন্ত কাজ শেষ হওয়ার পর মিল্ক একা রয়ে গেল না? তাহলে এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আমরা আলাদা করে এভাবে করতে পারি। আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু কি বলতো? টাইপ ইকুয়াল টু হচ্ছে সার্কেল, সার্কেল ইনভার্টেড কমা আটকাই দিলাম, যেহেতু একটাই এলআই, তার মানে কি বলবো বলো? মিল্ক, তারপরে কি বলো? একটাই এলআই ক্লোজ, তারপরে হচ্ছে কি বলো? ইউএল ক্লোজ। এতটুকু শেষ, তার মানে হচ্ছে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। বলো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা? এই মিল্কের কাজটাকে আমরা একটু সংক্ষেপে করতে পারতাম। আমি বলে দিচ্ছি, যারা একটু ভালো পারো এইচটিএমএল তারা বুঝতে পারবা কি বলছি। আর যারা মনে করো বুঝি না, তার দরকার নাই, তারা এরকম নরমালি করবা, কোনো ব্যাপার না। এই মিল্কের কাজটার এই টাইপটা কেমন ছিল বলো তো? সার্কেল ছিল না? তোমরা আমাকে বলো তো এই ইউএল এর টাইপটা কেমন? দেখো তো এই ইউএল এর টাইপটা ডিস ছিল তো, সার্কেল দিলাম কেন? আচ্ছা দুঃখিত, এই যে এটা হচ্ছে ডিস্ক হবে, হ্যাঁ, এই যে এটা ডিস্ক ছিল, ভুল করে ফেলেছিলাম। আচ্ছা দেখো, তোমরা বলো এই মিল্কের এই যে এই যে মিল্কের এটার টাইপ কেমন ছিল? ডিস না? তুমি দেখো তো, খেয়াল করো তো এই ইউএল এর টাইপটা কেমন ছিল? ডিস না? তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, এই যে এলআই লাইনটাকে আমরা কিন্তু এইখানে ঢুকাই দিলেই অটোমেটিক এটা ডিস টাইপের হইতো। তাহলে আমার অতিরিক্ত এই দুইটা লাইন করা লাগতো না। যদি এটা জটিল লাগে তুমি ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে তোমার নরমালের মধ্যে যে কঠিন লিস্টটা তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এটা। তো তুমি যদি এই সিস্টেমটা ফলো করে তুমি পরেরটা যদি আমরা এই যে একটু আগে যেটা দেখাইছিলাম, এটা যদি করতে পারো, তাহলে করে ফেলতে পারবা। তো তোমরা কোশ্চেন থাকবে এটা, এখানে আমি একটু অন্যভাবে করছি, মানে আমি যেভাবে দেখেছি সেভাবে করার চেষ্টা করবা, সেভাবে করলে বেস্ট। আর তুমি যদি চাও এভাবেও করতে, তাহলে এভাবেও করতে পারো। দেখো খেয়াল করো, এখানে ওয়েল টাইপ ইকুয়াল টু 1 স্টার্ট ইকুয়াল টু 107 দিলাম, কারণ প্রথমে কত দিয়ে শুরু হয়েছে বলো? 107 দিয়ে শুরু হয়েছে।
এরপরে কি ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার তোমার একটা লিস্ট, তাহলে লিস্ট আইটেম ওপেন করলাম, লিস্ট আইটেম ক্লোজ করে ইংলিশ ফার্স্ট পেপার শেষ। ইংলিশ ফার্স্ট পেপারের আন্ডারে কি ট্রু এবং ফলস, ইউর টাইপ ইকুয়াল টু কি করলাম স্কোয়ার দিলাম, তারপরে কি ট্রু এবং ফলস এর কাজ করলাম, এই যে ট্রু এবং ফলস কাজ করলাম, ইউএল ক্লোজ করে দিলাম। তাহলে এতটুকু তো কোনো ঝামেলা ছিল না, দিয়ে দিলাম। এবার তুমি দেখো এই ইংলিশ সেকেন্ড পেপার কত 108 আছে, এটা কি নতুন করে তুমি আবার কি বলবা ওয়েল টাইপ ইকুয়াল টু 1 স্ট্যাট ইকুয়াল টু 108 বলবা না, কারণ তুমি এই যে প্রথম এলআই মানেই তো এটা মানে কত, সে 107 ধরবে না, তাহলে মোর এই এলআই এর মানে সে কত ধরবে বলে 108 ধরবে। তাহলে সুন্দর করে এলআই বললা, এলআই ক্লোজ করে দিলাম, ভালো কথা। তুমি এভাবে করেও করতে পারো, আর আমি যেভাবে করেছি ওই যে ওইভাবে করলেও সমস্যা নাই। তারপরে কি বলছে ইউর টাইপ ইকুয়াল টু কি বলা আছে বলো, এখানে সার্কেল বলে দেওয়া আছে না, সার্কেল কোনটা বলো, এই যে গ্রামার সেকশনেরটা কিন্তু সার্কেল ছিল, সার্কেল বললাম। এবার বলো এলআই ওপেন এলআই ক্লোজ এর মাঝখানে গ্রামার সেকশন দিলাম। তারপরে কি আমরা যেহেতু এলআই ক্লোজ দিতাম না, কিন্তু এখানে ক্লোজ দিয়ে এভাবে করলেও তোমার কোনো সমস্যা নাই। তারপর ওয়েল টাইপ ইকুয়াল টু এ নরমালি তুমি দিলা। এই যে দেখো এতটুকু পর্যন্ত করার পর, এই যে দেখো খেয়াল করো রাইটিং সেকশন পর্যন্ত করার পর, এই দেখো এখানে টাইপ ইকুয়াল টু এ, তারপর ন্যারেশন, আর্টিকেল, ন্যারেশন, প্রিপজিশনের পর অর্ডারলি শেষ। তারপর এলআই ওপেন করছো, কারণ এলআই ওপেন করছি মানে কি দেখো এখানে যখন তুমি এই যে গ্রামার সেকশনে যখন কাজ করছো, এই এলআইটা তুমি কি বলছিলা বলো, সার্কেল বলছিলা না, তাহলে এটা কি সে কি করবে, এটা একটা সার্কেল ধরবে, এবং এই যে এলআই, এই যে এলআই এটাকে কিন্তু সে সার্কেলই ধরবে। যদি তুমি এভাবে যদি জটিল লাগে তুমি আমার মতো করে করো, তাহলে দেখবা তোমার একেবারে ইজি হয়ে যাবে। হ্যাঁ, তুমি এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো, এজ ইউর ইচ্ছা, তুমি যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তাহলে এটা কিন্তু সে সার্কেল ধরবে, এটাকেও কিন্তু সে সার্কেল ধরবে। তারপরে দেখো তোমার আনঅর্ডার লিস্ট ক্লোজ, ওএল ক্লোজ, তার মানে তুমি উপরে যেগুলো যেগুলো ক্লোজ করো না সেগুলো এখন ক্লোজ করলাম। তাহলে এই আনঅর্ডার লিস্টটা কোনটা বলো তো, এই আনঅর্ডার লিস্টটা একদম দেখো ওপেনিং আছে, এই যে এটার ক্লোজিং দাও না, তার মানে এটার কি কিন্তু ক্লোজিং কিন্তু এইটা। তারপর ওএল এর কোনটা বলো, এই ওএলটা হচ্ছে এই যে একেবারে প্রথমটা, তার মানে ওপেনিং ক্লোজিং তুমি চাইলে এভাবে করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লিস্ট আইটেম থেকে যদি কোশ্চেন করে, এই টাইপের কোশ্চেনই প্রচুর পরিমাণে দেয়। এরপরে হচ্ছে আমাদের আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব হচ্ছে টেবিল, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে তোমরা অনেক বেশি ভয় পাও। আমি আগামী ক্লাসে তোমাদেরকে খুব সহজে করাই দিব টেবিল। টেবিলের মধ্যে নরমাল কিভাবে আসতে পারে, যেগুলো কল স্প্যান রো স্প্যানের কাজওয়ালা টেবিল সেগুলো কেমনে আসে, কলামকে কিভাবে রো বানাইতে হয়, রোকে কেমনে কলাম বানাইতে হয়, এগুলো তোমাদের একটা চিরকুটের মধ্যে দেখায় তোমাদেরকে একদম পুরো ক্লিয়ার করে দিব। এইটা একেবারে সহজ, কলামকে রোকে কলাম, অনেকে ঝামেলায় পড়ে যাও, কিন্তু আমি তোমাকে একটা জাদু দেখাবো, জাদু দেখলে তুমি বুঝতে পারবা। তোমার জীবনে কলামকে রোকে কলাম শিখতে হবে না, অটোমেটিক একটা দেখাবো, পৃথিবীর সব কলামকে রোকে কলাম এই টাইপের টেবিল কিন্তু তোমরা পারবা। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাস উপভোগ করছো। তোমরা যদি উপভোগ করে থাকো ইনশাআল্লাহ তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ আমাদের তো কষ্টটা সার্থক হবে তখনই তোমরা যখন শেয়ার করবা এবং তোমরা ক্লাসগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবা। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে এইচটিএমএল এর বাকি অংশ নিয়ে দেখা হচ্ছে। তা আশা করি আগামী ক্লাসের মধ্যে আমরা এইচটিএমএল শেষ করে ফেলতে পারবো, এরপর দেখবা তোমরা এই টাইপের সলভ যতগুলো তোমরা টেস্ট পেপার থেকে করতে যাবা তোমরা সবগুলোই তোমরা পারবা। তো ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো এবং আমাদের লেকচার গুলোর সাথেই থেকো। আসসালামু আলাইকুম।